আচ্ছা, তো টাইপ ওয়ান থেকে শুরু করি, সমানতা এবং নামকরণ। প্রথম সৃজনশীলে বলছে যে একটা অ্যালকাইন দেওয়া আছে। উদ্দীপকের ক্ষেত্রে যদি খেয়াল করো, একটা অ্যালকাইন দিছে, 3 কার্বনের অ্যালকাইন। এই অ্যালকাইনের মধ্যে পানি যোগ করছে। অ্যালকাইনে পানি যোগ করলে তুমি পড়ছো অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। আমি যদি বিক্রিয়াটা এমন ছিল যে অ্যালকাইনের মধ্যে তুমি যদি, আচ্ছা, নিচে আছে দেখো, অ্যালকাইনের মধ্যে তুমি যদি পানি যোগ করো তখন এখান থেকে ইনল তৈরি হয়। এক হাতে যায় হাইড্রোজেন, এক হাতে যায় ওএইচ, মার্কনিকভ, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যায়। এই ইনলের মধ্যে পুনর্বিন্যাস হয় এবং উৎপন্ন হয় কিটোন। এটা, এই পুনর্বিন্যাসটার নাম হলো টোটামারিজম। তাহলে এক্স যৌগটা হইলো তোমার কিটোন। তাহলে 3 কার্বনের একটা কিটোন তৈরি হয়, এটার নাম হলো প্রোপানন। প্রশ্ন করছে যে এই এক্স যৌগটি টোটামারিজম প্রদর্শন করে ব্যাখ্যা করো। তো এই কিটোন টোটামার্জন প্রদর্শন করে জানো, এবং কিটোনটা ইনলে কনভার্ট হয়। এই যে কিটোন, এই কিটোনের মধ্যে টোটামারিজম হয়। টোটামারিজম মানে হলো এই কিটোনটা ইনল হয়। তাহলে ইনলটা হবে CH3 বন্ড CH বন্ড, অক্সিজেনের সাথে যাবে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড CH2। এর মাঝে থাকে গতিশীল সাম্যাবস্থা। গতিশীল সাম্যাবস্থা। এই হলো, প্রশ্ন করছে যে এক্স যুগটিত ক্রোমোজোম প্রদর্শন করে। তো এই, এটা দেখাইতে হবে কিটোন যে ইনল হয় এবং ইনল যে কিটোন হয়, এই গতিশীল সাম্যাবস্থা থাকে, এই জিনিসটাকে বলা হয় টোটামারিজম। এই যে প্রোপাননটা হইলো ইনল, আবার ইনলটা হইলো প্রোপানন, এই মাঝখানে থাকে হইলো গতিশীল সাম্যাবস্থা। 1 নম্বর সেকশনটা বুঝছো? বুঝছি। এবার 2 নম্বর সেকশনে খেয়াল করো যে এখানে একটা যৌগ দেওয়া আছে, CnH2n-2। এটা সাধারণ সংকেত হলো অ্যালকাইনের। অ্যালকেনের সাধারণ সংকেত জানো, CnH2n+2। অ্যালকিনের হলো CnH2n, আর অ্যালকাইনের হলো CnH2n-2। তাহলে এটা হলো অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইন, এবং এন এর ভ্যালু বলে দিচ্ছে 4। তাহলে এটা হলো একটা বিউটাইন। এই বিউটাইনের মধ্যে হাইড্রোজেন যোগ করছে, কিন্তু নিকেল 180 ডিগ্রির উপস্থিতিতে না। যদি নিকেল 180 থেকে 200 দেওয়া হইতো তখন এখান থেকে উৎপন্ন হইতো অ্যালকেন তথা বিউটেন। যেহেতু কন্ট্রোল করা হয়েছে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেওয়া হয়েছে, অর্ধেক জারণ হবে দুর্বল, অর্ধেক বিজারণ হবে মানে দুর্বল বিজারণ হবে, উৎপন্ন হবে অ্যালকিন অর্থাৎ বিউটিন। এবং এই বিক্রিয়ার নাম ছিল রোজেন মুন্ড বিজারণ। এই যে বিউটিন তৈরি হইলো, তাহলে বিউটিনের সংকেত কি? CH, এই যে এটা হলো বিউটিন। এই হইলো তোমার এই যে বিউটিন। এখন বিউটিন তো দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে বিউটিন 1, আর একটা হইতে পারে বিউটিন 2। অর্থাৎ একটা ক্ষেত্রে ডাবল বন্ড 1 নম্বর কার্বনে থাকতে পারে, আর এক ক্ষেত্রে ডাবল বন্ড 2 নম্বর কার্বনে থাকতে পারে। তো এই যে একটা বলছে জেড, এই যে একটা বলছে হইলো যে বি। এই যে বি, তাহলে বি হইলো অ্যালকিন। বলছে এক্স এবং জেড কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে। তো এই যে বিউটেন, বিউটাইন থেকে যে বিউটিন হইলো বিটা, এই বিউটিন আবার দুই ধরনের, একটা হলো জেড, একটা হলো ওয়াই। অর্থাৎ একটা হলো বিউটিন 2 আর একটা হলো বিউটিন 1। তাহলে একটা বিউটিন হবে এরকম, CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হলো বিউটিন 1। আর আরেকটা হলো বিউটিন 2। তো ওয়াই বলছে প্রতিসম, অপ্রতিসম। অপ্রতিসম হলো ডাবল বন্ড যুক্ত কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যা সেম থাকে তাহলে ওটা বলা হয় প্রতিসম। তাহলে প্রতিসম হইলো, উম, এইটা হইলো প্রতিসম। আর অপ্রতিসম হইলো হাইড্রোজেন সংখ্যা সেম নাই, তাহলে এইটা হইলো অপ্রতিসম। অর্থাৎ বিউটিন 2 হইলো প্রতিসম, আর বিউটিন 1 হইলো অপ্রতিসম। তাহলে এইটা হইলো ওয়াই আর এটা হইলো এক্স। তো বলছে এক্স এবং জেড, সরি এক্স না, এটা হলো জেড আর হলো ওয়াই। তাহলে ওয়াইটা হইলো অপ্রতিসম আর জেড হইলো প্রতিসম, তাহলে এটা হলো জেড। প্রশ্ন করছে যে এক্স এবং জেড এর কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে সক্ষম। যে একটা হলো যে বিউটিন 2 আর একটা হলো বিউটিন 1, কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে সক্ষম।
জ্যামিতিক সমানতার শর্ত পড়ছিলা যে ডাবল বন্ড যুক্ত কার্বনে যদি একই কার্বনে দুইটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা জ্যামিতিক সমানতা দেয় না। এই বিউটিন ওয়ানের মধ্যে একই কার্বনে এই যে দুইটা হাইড্রোজেন আছে, যেহেতু একই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, তাই বিউটিন ওয়ান এই জ্যামিতিক সমানতা দিবে না। আর বিউটিন টু এর মধ্যে একই হাতে একই কার্বনের একই কার্বনে দুইটা গ্রুপ সেম না, এই কারণে বিউটিন টু জ্যামিতিক সমানতা দিবে এবং সেই দুটো সমানতা দেখাইতে হবে। একটা হলো সিস বিউটিন টু, একই পাশে সিএস থ্রি, আর একটা হলো ট্রান্স বিউটিন টু, বিপরীত পাশে দুইটা সিএস থ্রি। 2 নম্বরটা বুঝছো? বুঝছি। এবার 3 নম্বর, এখানে একটা যোগ দিছে 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড। তো 4 কার্বনের অ্যালকাইল হ্যালাইডের মধ্যে একবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন দিছে, আর একবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিছে। তুমি জানো যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দেওয়া হয়, জল দিলে নল হয়, তাহলে পি হবে অ্যালকোহল। 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটা হবে 4 কার্বনের অ্যালকোহল C4H9OH। আর অ্যালকোহলিক সলিউশন দিলে তৈরি হবে অ্যালকিন, এবং সেই অ্যালকিন যে তৈরি হবে, এই অ্যালকিনের মধ্যে কোন একটা আছে M 80%, একটা আছে N 20%। তো এই ব্যাপারটা কি, এই যে তোমার যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, আমি যদি লিখি CH3, CH2, CH2, দেন এদিকে একটা দিলাম CH2, দেন এদিকে দিলাম একটা Br, তাহলে এইখান থেকে ডান পাশ থেকে যদি ব্রোমিন যায়, তাহলে তার পাশের কার্বন থেকে যাবে হলো হাইড্রোজেন, তাহলে এখান থেকে হবে হলো বিউটিন ওয়ান। তাহলে যেহেতু এখানে দুইটা দিছে, একটা 80% একটা 20%, এর মানে হলো যে ব্রোমিনটা সরাসরি স্ট্রেইট বরাবর নাই। ব্রোমিনটা আছে কোথায়? ব্রোমিনটা আছে হলো তোমার এই এই মাঝে আছে আর কি। মাঝে বলতে ধরো যে সিএইচ, এদিকে একটা সিএল দিলাম, CH2CH3, এই যে এরকম জায়গায় আছে, মাঝে আছে। তুমি চাইলে 2 নম্বর কার্বন দিতে পারো, আবার চাইলে, আচ্ছা আচ্ছা ধরো এটা হলো তোমার এইখানে 1 2 3 4 5, আমি তো 5টা এঁকে ফেলাইছি। তাহলে এই হলো CH3, এই যে এখানে আসলে ব্রোমিন, এই যে এই দেখো 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড। তো আমি কিভাবে বুঝলাম এটা হবে, কারণ তোমাদের একটা নীতি পড়াইছিলাম, সাইজেফ নীতি। সাইজেফ নীতিতে তুমি পড়ছিলা যে এই যে ব্রোমিন তো এখান থেকে গেল, এত কোনো সন্দেহ নাই, তাহলে হাইড্রোজেন যাবে হয় এই কার্বন থেকে, অথবা হাইড্রোজেন যাবে এই কার্বন থেকে। কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে এটা তুমি সাইজেফ নীতিতে পড়ছো। এর আরেকটা নাম ছিল বিটা অপসারণ নীতি। তো ওখানে পড়ছো যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে। যেহেতু এইখানে হাইড্রোজেন সংখ্যা কম, এই কারণে বাম পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে এবং ওইটা হবে মেজর প্রোডাক্ট 80%। আর ডান পাশের কার্বন থেকে যে হাইড্রোজেনটা যাবে ওটা হবে মাইনর প্রোডাক্ট 20%। এইটাই হলো এম আর হলো এন। তাহলে এই যে দেখো এখানে এই জিনিসটাকে এখানে সরাসরি লিখছে আর কি, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিছে, অর্থাৎ এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, এই অ্যালকাইলটা সংকেতটা আসলে এই যে এরকম। তখন একটা হয় বিউটিন টু, আরেকটা হয় হলো বিউটিন এক। তো বিউটিন টুটা হবে 80%, এটা বিজ্ঞানী সাইজেভ বলছে, ওর নীতি অনুযায়ী এটা মেইন প্রোডাক্ট হয়, আর অপরটা হবে 20%, এই হলো উদ্দীপক। তো কোশ্চেন করছে যে এম এবং এন, তাহলে একটা হবে 80% বিউটিন টু, এটা হবে এম, আর বিউটিন ওয়ান হলো এন। প্রশ্ন করছে এম এবং এন যৌগের কোনটি স্টেরিও সমানতা প্রদর্শন করে। এরা যেহেতু ডাবল বন্ড বিশিষ্ট যৌগ, এদের স্টেরিও সমানতা তো 2 ধরনের, একটা হলো জ্যামিতিক আর একটা হলো আলোক। ডাবল বন্ড এরা তো আর আলোক দেয় না, এটাতে জ্যামিতিক। জ্যামিতিকের শর্ত কি? ওই যে বন্ধনে মুক্ত আবর্তন থাকতে পারবে না, এটাই হলো প্রধান শর্ত জ্যামিতিক সমানতার। এর মধ্যে কেসের মধ্যে একটা জিনিস বলছিলাম, যে ডাবল বন্ড যুক্ত কার্বনে যদি একই কার্বনে দুইটা সেম গ্রুপ থাকে তাহলে সেটা জ্যামিতিক সমানতা দেয় না। এখানে একই কার্বনে দুইটা সেম গ্রুপ আছে, তাই বিউটিন ওয়ান জ্যামিতিক সমানতা দিবে না, কিন্তু বিউটিন টু দিবে। এবং সেটা আইকে দেখাই দিতে হবে, একটা হবে সিস বিউটিন আর একটা হবে ট্রান্স বিউটিন। বুঝছো? এটা এটা কিন্তু খুব বেশ কঠিন ছিল, এটা বুঝছো? চার নম্বর বলছে উদ্দীপকের এম এবং এন যৌগের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে তা বিশ্লেষণ করো।
এখানে একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, এই যে দেখছো এখানে 2 ডিগ্রি কথাটা বলা আছে, কিন্তু আগের উদাহরণটাই যদি ওরা 2 ডিগ্রি কথাটা বলতো, এখানে যদি 2 ডিগ্রি বলা ছিল আমি খেয়াল করি না, বুঝছো? এই যে দেখো, এই যে দেখো 2 ডিগ্রি বলা আছে, তাহলে এত কষ্ট করে আর ইয়ে করা লাগে না। এই যে 2 ডিগ্রি যেহেতু বলা আছে, তার মানে এই যে এটাই হবে, এই যে এটা 2 ডিগ্রি। ব্রোমিনটা যে কার্বনে কানেক্টেড, যে কার্বনে যুক্ত, ওই কার্বনটি ডিরেক্টলি আর দুইটা কার্বনে যুক্ত, সো এটা হলো 2 ডিগ্রি। আর 2 ডিগ্রি যদি বলা না থাকে তাহলে তো বুঝে নিতে হবে যে এটা আসলে কোন দিকে যাচ্ছে। এটা তো সহজই করে দিল, 2 ডিগ্রি বলে দিছে, সো অ্যালকাইল হ্যালাইডটা এমন হবে। তো এই হলো তোমার 2 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড। আগের কোশ্চেনটা হুবহু সেম, তো এটা সলভ করার দরকার নেই, রিপিট। তারপরে কোশ্চেনটা দেখো, 5 নম্বর। এখানে 3টা যৌগ দেওয়া আছে, বলছে উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। তো তুমি তো জানো যে জ্যামিতিক সমতা দিবে কারা, যাদের ডাবল বন্ড যুক্ত কার্বনে সেম গ্রুপ নাই, তারা জ্যামিতিক সমতা দিবে। আর এমনিতে জ্যামিতিক সমতা, প্রথমত জ্যামিতিক সমতার শর্ত হলো বন্ধনে মুক্ত আবর্তন থাকতে পারবে না। তো কাদের কাদের বন্ধনে মুক্ত আবর্তন নাই? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সাইক্লিক। এর মধ্যে জ্যামিতিক সমতা কারা দেয়? ডাবল বন্ড দেয়, সাইক্লিক দেয়, ট্রিপল বন্ড দেয় না। তো ডাবল বন্ডের মধ্যে কি সবাই দেয়? না। ডাবল বন্ডের মধ্যে যাদের একই কার্বনে সেম গ্রুপ আছে তারাও জ্যামিতিক সমতা দেয় না। তাহলে 1 নাম্বারটা ডাবল বন্ড যুক্ত কার্বন, এবং এখানে একই কার্বনের দুটো সেম হাত নাই, তো 1 নাম্বারটা জ্যামিতিক সমতা দিবে। 2 নাম্বার যে যৌগটা আছে এইটার ক্ষেত্রে, তো এটা ডাবল বন্ডই নাই। যেহেতু ডাবল বন্ডই নাই, তাহলে সে তো আর জ্যামিতিক সমতা দিবে না। 3 নাম্বারটার ক্ষেত্রেও যেহেতু ডাবল বন্ড নাই, আবার সাইক্লিকও না, তাহলে 3 নাম্বারটা জ্যামিতিক সমতা দিবে না। তাহলে প্রথমটা জ্যামিতিক সমতা দিবে, এবং সেটা সিসটা দেখাই দিতে হবে, ওটা ট্রান্সটা দেখাই দিতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন করছে যে উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তাহলে 3 নম্বর যৌগ হলো এইটা। এই 3 নম্বর যৌগটা হলো যে কার্বন CH3, এদিকে হলো তোমার COOH, কার্বন CH3 COOH, এদিকে একটা CH3, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা ক্লোরিন। তাহলে ও ও কি, ও হলো তোমার এই 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে ওর। যেহেতু 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, তাহলে এই কার্বনটা হলো একটা কাইরাল কার্বন। আর এই কার্বনটা যেহেতু একটা কাইরাল কার্বন, তো কাইরাল কার্বন বিশিষ্ট যে যৌগগুলো আছে তারা হইলো আলোক সমানতা দেয়। এবং আলোক সমানতার ক্ষেত্রে একটা আলোকে যে কোণে যেদিকে ঘোরায়, আরেকটি আলোকে ঠিক তত কোণে তার বিপরীত দিকে ঘোরায়। সরি সরি সরি, আলোক সমানতার মধ্যে পড়ছো, যার মধ্যে কাইরাল কার্বন আছে, সে আলোকে ঘুরায় দেয়। তো একটা দেখা গেছে আলোকে 4 ডিগ্রি ঘুরাইলো, আরেকটা 6 ডিগ্রি ঘুরাইলো, তাহলে একটা আরেকটা সমান। তাহলে 3 নম্বর যৌগটা যেহেতু একটা কাইরাল কার্বন আছে, তো এই কারণে সে আলোক সমানতা দেয়, আলোক সমানতা প্রদর্শন করে। এবং তুমি তার 2টা আলোক সমানতা দেখাই দিতে পারো, যে একবার এই যৌগটা, আরেকবার ক্ষেত্রে ক্লোরিনটা বামে আনবা, হাইড্রোজেনটাকে ডানে নিবা, এই যে। সো একটা ক্ষেত্রে ক্লোরিনকে বামে আনলা, আর ক্ষেত্রে ক্লোরিনকে ডানে নিলা, একটা হবে এল সমাণু, একটা হবে ডি সমাণু। COOH যদি উপরে থাকে তার সাপেক্ষে, এখানে তো আবার OH নাই। হুম, আচ্ছা ওএইচ নেই, সমস্যা নেই। ওএইচ এ তুমি একটা জিনিস দেখছিলা, যে COOH এর সাপেক্ষে যদি OH টা ডানে থাকে তাহলে হবে ডি, আর যদি OH টা বামে থাকে তাহলে হবে এল। এল মানে লেফট, ওন থেকে OH বামে আছে তার মানে এল, আর OH ডানে আছে তার মানে হলো ডি। এল মানে হলো ল্যাবরেটরি, ডি মানে হলো ডেক্সট্রোরেটরি। তো এখানে তো OH না, এখানে আছে হলো Cl। সো COOH উপরে থাকলে তার সাপেক্ষে Cl হইলো বামে আছে। সো এটা হইলো এল, আর Cl যদি ডান থাকে ওটা হলো ডি। তাহলে একটা হবে ডি সমান, একটা হবে এল সমান। এই জিনিসটা তুমি শিখছিলা সিয়ারেন রুল দ্বারা, করেন রুল। সিয়ারেন রুল দ্বারা যদি বের করো তাহলে এটা হলো সি। আর হইলো অ্যালকাইল বা হাইড্রোজেন, CR N হলো কার্বন ছাড়া যে মৌলগুলো আছে সেটা হলো ক্লোরিন। তাহলে CR N ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ডি হয় না এল হয়।
মানে যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা অ্যাল সমাণু হয়, এই যে অ্যাল সমাণু। আবার এখানে যদি সিআরএন অ্যাপ্লাই করো, এটা হলো সি, আর হইলো অ্যালকাইল, এন হইলো ক্লোরিন, তাহলে সি আর এন, অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ হইলে হয় হলো ডি। তাহলে সিআরএন দিয়ে তো সবই মিলবে, এটা একটা বোঝার জিনিস। আর যদি সিআরএন যদি মনে রাখ না থাকে, সেই ক্ষেত্রে হলো ওই যে যে মেইন কার্যকরী মূলকটা উপরে থাকলে ডানে যেটা থাকবে ওএইচ থাকলে ডি, বামে ওএইচ থাকলে এল, যে যে আমরা শিখি আর কি। হ্যাঁ, এর বাম পাশের এটাতে ক্লোরিনের এখানে হাইড্রোজেন থাকলে কি হতো? ক্লোরিনের জায়গায় যদি হাইড্রোজেন থাকতো তাহলে ওটা তো আলোক সমানতা দিত না। কারণ হাইড্রোজেন এসিডে ক্লোরিন এসিড। যদি কার্বনটার ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন থাকতো তাহলে তো কার্বন একই হাতে দুইটা সেম গ্রুপ হয়ে যায়, তখন সে আর আলোক সমানতা দেয় না, তখন তো এই আলোক সমানতা দিত না। বুঝছো? আমি বলতেছিলাম ক্লোরিন আর হাইড্রোজেন যদি জায়গা চেঞ্জ করতো তাহলে কি হইতো, কারণ আর তো অ্যালকাইলও আর হাইড্রোজেনও আর। ও আচ্ছা, তুমি বলতেছো যে অ্যালকাইল, হ্যাঁ আর তো অ্যালকাইল এবং হাইড্রোজেন, এবং সেখানে তুমি বলছিলাম যে তোমার আর তো অ্যালকাইল বা হাইড্রোজেন, তুমি প্রায়োরিটি দিবা কিন্তু অ্যালকাইলকে, অ্যালকাইল যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি হাইড্রোজেনকে আর ধরবা। তো তোমার প্রশ্নটা কি যে যদি হাইড্রোজেনের, আবার তো বলো তো একটু। ভাই বুঝছি, প্রায়োরিটি কোনটা দিব ওইটাই হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন। প্রায়োরিটি আগে অ্যালকাইলকে দিবা, তারপরে অ্যালকাইল যদি না থাকে কোনো, যদি কোনো যৌগে, যেমন মেসো যৌগ যখন করছিলা তখন হলো অ্যালকাইল ছিল না, টার্টারিক অ্যাসিড মেসো যৌগ, তখন হইলো আমরা হাইড্রোজেনকে আর ধরছিলাম আর কি। অ্যালকাইল না থাকলে তখন হাইড্রোজেনকে আর ধরতে হবে, আর অ্যালকাইল থাকলে অ্যালকাইলকে আর ধরতে হবে। আচ্ছা, দুই নাম্বারটার ক্ষেত্রে, দুই নাম্বারটার ক্ষেত্রে খেয়াল করো যে দুই নাম্বার যে যৌগটা আছে, যে দুই নাম্বার যৌগটা যদি আমি লিখি, তাহলে দুই নাম্বার যৌগটার ক্ষেত্রে এই যে সি, তোমার উম, এই যে CH3, তারপর এদিকে আছে তোমার একটা CH2, CH3 বন্ড, হাইড্রোজেন, Cl। হ্যাঁ, দেখো তো এখানে যে এই যে এই কার্বনটা, আমরা বলো তো এই কার্বনটা কি কাইরাল কার্বন কিনা? হ্যাঁ, কাইরাল কার্বন। যদি কাইরাল কার্বন হয় তাহলে ওকে আলোক সমানতা দিবে কিনা? এটার মিরর কি হবে এটা? এটা কি দিয়া বললো? আলোক সমান কেউ দিবে না মনে হয়। কেন? কাইরাল কার্বন থাকলে তো সে আলোক সমানতা দেয়, তাহলে এটা কেন দিবে না? তা দেখে মনে হচ্ছে দিবে না। কি দিবে আলোক সমাণু? তা দেখে মনে হচ্ছে দিবে না। আবার দেখে মনে হইতেছে, মানে তুমি দেখে কেমনে বুঝবা যে সে আলোক সমানতা দেয় নাকি দেয় না? সিদ্ধান্ত নিতে পারতেছো না, এটা যেহেতু কাইরাল কার্বন আছে, মানে ওর যেহেতু কাইরাল কার্বন আছে, তাহলে ও তো তোমার দিবেই, আলোক সমানতা দিবেই। কারণ আলোক সমানতা শর্তের মধ্যে তো পড়ছো যে যে কাইরাল কার্বন থাকলে সে আলোক সমানতা দেয়। তো এখানে যেহেতু তোমার কাইরাল কার্বন আছে, সো ও তো আলোক সমানতা দিবে।
তাহলে এই যে 2 নাম্বার যেটা আছে না, এটাও আলোক সমানতা দেয় আসলে। কিন্তু তোমার প্রশ্নটা করছে কি, যে তোমার এখানে প্রশ্নটা করছে যে উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে। সো কোশ্চেনটাই একটু মানে ভুল টাইপের আর কি, বোর্ডের কোশ্চেন কিন্তু একটু ভুল টাইপের। কারণ এই যে 2 নাম্বারটা কিন্তু তোমার আলোক সমানতা দেয়। এবং তুমি যদি এই চ্যাট জিপিটিতে কোশ্চেনটা লেখো যে এই এই যৌগটার নাম কি, 2 ক্লোরো বিউটেন, যে 2 ক্লোরো বিউটেন এটা কি আলোক সমানতা দেয় কিনা, তো দেখবা আসবে এটা আলোক সমানতা দেয়। হ্যাঁ, কারণ স্বাভাবিক দিবেই তো, কারণ কাইরাল কার্বন আছে, আর কাইরাল কার্বন থাকলেই তো সে আলোক সমানতা দেয়। সো এই কোশ্চেনটা ভুল আছে আর কি। তাহলে উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে। কিন্তু তুমি পরীক্ষা হলে কিন্তু আনসার করতে পারবা যে 1 নাম্বারটা জ্যামিতিক সমানতা দিতেছে, আর 3 নাম্বারটা যে আলোক দিতেছে এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা প্রচুর প্র্যাকটিস করছো। সো সেক্ষেত্রে তুমি এটা এরকম ব্যাখ্যা করতে পারবা। বাট আসলে কিন্তু 2 নাম্বারটা আলোক সমানতা দেয়। এই সৃজনশীলের ব্যাপারটা বুঝতে পারছো? বুঝছি। ঠিক আছে, এরপরে আসো। 6 নাম্বার। এখানে একটা অ্যালকিন দেওয়া আছে, এর আবার দুটো সমাণু বলছে, একটা হলো এ একটা হলো বি। দেন তারে আবার ওজোনালাইসিস করছে, একটা পাওয়া গেছে P+Q, একটা পাওয়া গেছে 2M। তো তোমার ওই রিয়েকশনে একদম বস লেভেলের হওয়া লাগবে বুঝছো, তা নাহলে তুমি উদ্দীপক ধরতে ধরতেই দেখবা পরীক্ষার 2 ঘন্টা সময় শেষ। যেমন এই যে এটা দেখেই কিন্তু আমার মাথায় ফার্স্টে চলে আসার কথা যে এই যে C4H8, তো এইটা তো বিউটিন, তাহলে বিউটিন 2 ধরনের হবে, দুইটা সমাণু হইলে এটা কোন যেহেতু ওজোনালাইসিস করা হয়েছে, সো ওজোনালাইসিস করা হয়তো ডাবল বন্ডে, তাহলে একটা হবে CH ডাবল বন্ড CH বন্ড CH3। তখন এই বিউটিন 2 কে ওজোনালাইসিস করলে সংক্ষেপে লেখা ওজোনালাইসিস বের করার নিয়ম হলো ডাবল বন্ড মুছে দিয়ে এখানে একটা অক্সিজেন দেওয়া, এখানে একটা অক্সিজেন দেওয়া। দেখো দুইটা প্রোডাক্ট কিন্তু সেম তৈরি হয়েছে। অর্থাৎ বি যে যৌগটা আছে এটা হইলো বিউটিন বিউটিন 2, আর উপরের যে যৌগটা আছে এটা হলো বিউটিন 1, এটা হলো বিউটিন 1। সো বিউটিন 1 যদি হয় তাহলে সেই বিউটিন 1 কে যে CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 এর ওজন অ্যানালাইসিস করলে এক পাশ তৈরি করবে প্রোপানেল, এক পাশ তৈরি করবে মিথানেল। সো একটা পি আর একটা কিউ। বলছে উদ্দীপকে বি যৌগটি কোন ধরনের সমতা প্রদর্শন করে, তাহলে বি হইল বিউটিন 2, আর বিউটিন 2 হইল জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। একটা হবে সিস বিউটিন 2, আর একটা হবে ট্রান্স বিউটিন 2। 7 নাম্বার। এখানে হলো তোমার এখান থেকে শুরু হয়েছে একটা এক্স আছে, এক্সটা বলছে C4H9Br, 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড। একবার অ্যাকুয়াস সলিউশন নিচে জল দিলে নল হয়, তাহলে এই ওয়াইটা হইলো অ্যালকোহল C4H9OH, আর এ হইলো অ্যালকিন, তাহলে C4H8। এই অ্যালকিনের ওজোনালাইসিস করে 2B পাইছে, অর্থাৎ ওই অ্যালকিন যেটা আছে এই অ্যালকিনটা হলো বিউটিন 2, আর বিউটিন 2 কে ওজোনালাইসিস করলে দুইটা সেম প্রোডাক্ট তৈরি হয়, ইথানেল ইথানেল। ওয়াই হইলো তোমার অ্যাকুয়াস সলিউশন দিছে, তাহলে অ্যালকোহল হইলো, অ্যালকোহলকে জারিত করলে তো হয় হইলো অ্যাসিড, তাহলে জ্যাট হইলো অ্যাসিড। যাই হোক, ওটা আমার লাগবে না। আমার কোশ্চেন করছে যে উদ্দীপক অনুসারে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, এখানে যে জেড বলছে না, এইগুলো আসলে পড়া হয় না বুঝছো, ওই যে জেড অথবা বি, যে বি বি এর কথা বলছে আর কি, যে বি, তাহলে এই বিটা হইলো 2,4-DNPH এর সাথে রিয়াকশন করে, অর্থাৎ বিটা হলো অ্যালডিহাইড। আর এটা আসলে দরকারও হয় না, কারণ ওই তুমি এমনিতেই বুঝা ফেলাইছো যে বিউটিন কোন বিউটিনটাকে ওজোনালাইসিস করলে দুইটা সেম জিনিস তৈরি হয়। তো এটা আসলে এইখান থেকে বোঝা যায় যে এটা আসলে বিউটিন 2 হবে। তাহলে এটা যদি বিউটিন 2 হয় তাহলে কিন্তু আমি 2 অণু সেম পাই, যেটা একটু আগে দেখলাম যে ইথানল তৈরি হয় 2 অণু। তাহলে এ হলো বিউটিন 2, তাহলে এক্সটা কি,
বিউটিন টু বানানোর জন্য আমার অ্যালকাইল হ্যালাইড যদি আমি এইটা নেই, যে সিএইচ, আমি যদি অ্যালকাইল হ্যালাইডটা, 4 কার্বন অ্যালকাইল হ্যালাইড, আমি যদি CH3 CH2 বন্ড CH2 বন্ড CH2 Cl, এই যে 4 কার্বন অ্যালকাইল হ্যালাইড যদি এটা নেই, তাহলে এদিকে থেকে, তাহলে এটা যদি সংকেত হয়, তাহলে এখান থেকে যাবে ক্লোরিন, তার পাশের কার্বন থেকে যাবে হাইড্রোজেন, আমার কিন্তু তখন বিউটিন ওয়ান তৈরি হয়। কিন্তু আসলে তো আমার বিউটিন টু হওয়ার কথা। অর্থাৎ এই অ্যালকেল হ্যালাইড নেওয়াটা আমার ভুল হয়েছে। ক্লোরিনটা আসলে এই কার্বনে নাই, ক্লোরিনটা আছে আসলে, ক্লোরিনটা আছে আসলে এই যে এই কার্বনে, তার পাশের কার্বনে, এই কার্বনে আছে হলো ক্লোরিন। তাহলে এইখান থেকে যাবে হলো ক্লোরিন, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে সাইজেফ বলছে, সাইজেফের বিটা অপসরণ নীতি, এবং দেখো তখন কিন্তু তৈরি হয় বিউটিন টু। অর্থাৎ এইটা হইলো আমার এক্স যৌগটার গাঠনিক সংকেত। এই কোশ্চেনটা খুবই কঠিন ছিল, এটা বুঝছো কিনা? তা একটু আবার বলুন তো, এটা বিউটিন টু এটা? আচ্ছা আবার বলি, দেখো কোনো সমস্যা নেই, দেখো আবার প্রথম থেকে খেয়াল করো। এখানে এই যে এক্স যৌগটা আছে বুঝছো, এক্স যৌগটা বলছে হলো গিয়ে একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে C4H9Br। এই অ্যালকাইল হ্যালাইডটার পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিছে। তাহলে অ্যালকোহলিক সলিউশন দিলে তো এই যৌগটা হবে হলো অ্যালকিন, এবং সেই অ্যালকিনটার ওজোনালাইসিস করছে, ওজোনালাইসিস করে পাইছে হলো তোমার 2B, অর্থাৎ দুইটা সেম প্রোডাক্ট তৈরি হয়েছে। তো 4 কার্বনের একটা অ্যালকিন, তো সেটা হইতে পারে বিউটিন টু, হইতে পারে বিউটিন ওয়ান। তো যদি বিউটিন টু হয়, এই যে দেখো CH3 বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH3, এই বিউটিন টু কে কিন্তু তুমি যদি ওজোনালাইসিস করো, ওজোনালাইসিস করলে উৎপন্ন হবে এদিকে একটা অ্যালডিহাইড, এদিকে একটা অ্যালডিহাইড, অর্থাৎ দুই অণু CH3CHO। আর ওয়ান কে যদি ওজোনালাইসিস করো, তাহলে একটা হবে মিথানেল, একটা হবে প্রোপানেল। তো দুই অণু যেহেতু সেম তৈরি হয়, কারো ওজোনালাইসিস করলে বিউটিন টু কে, তাহলে এ হলো বিউটিন টু। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি বিউটিন টু পাবা, তাহলে কোন অ্যালকাইল হ্যালাইড থেকে বিউটিন টু পাওয়া যায়? আমি যদি তোমার প্রথমে বলি যে এই অ্যালকাইল হ্যালাইড যদি এরকম হয়, 1 ডিগ্রি হয়, CH3CH2CH2CL, এইখান থেকে কি তুমি বিউটিন টু পাবা কিনা? এখান থেকে ক্লোরিন যাবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, সরি এটা তো পাশের কার্বন না, পাশের কার্বন হলো যে এইটা, তাহলে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, তাহলে তো তৈরি হবে বিউটিন ওয়ান। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড আসলে এমন না। তাহলে অ্যালকাইল হ্যালাইড কেমন? অ্যালকাইল হ্যালাইডটা হইলো এরকম, যে ক্লোরিনটা এইখানে আছে। তাহলে ক্লোরিন যদি এখানে থাকে, অর্থাৎ 2 ডিগ্রি যদি হয়, তাহলে এখান থেকে যাবে ক্লোরিন, তার পাশের কার্বন থেকে যাবে হাইড্রোজেন, এবং দেহ তখন কিন্তু উৎপন্ন হয় বিউটিন CH3 বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH3। অর্থাৎ এইটা হইলো আমার অ্যালকাইল হ্যালাইডের সংকেত। এখন বুঝছো? বুঝছি। আচ্ছা একটু আসতেছে, 2 মিনিট ধরো। আচ্ছা এরপরে পরের সেশন আসো। বলছে হলো তোমার যে C4H8 মানে একটা অ্যালকিন দেওয়া আছে, এর আবার দুইটা সমাণু A এবং B, একটাকে ওজোনালাইসিস করে, যে আবার আগের সেম কোশ্চেন রিপিট, অ্যালকিন। সো যেহেতু এটা বিউটিন, তো বিউটিন থেকে একটা হবে বিউটিন ওয়ান, একটা হবে বিউটিন টু। তো নিচেরটা হবে বিউটিন টু, দুইটা সেম হইছে, উপরেরটা বিউটিন ওয়ান, একটা মিথানেল আর একটা হইলো প্রোপানেল। বি যৌগের স্টিরিও সমানতা ব্যাখ্যা করো। তাহলে বি যৌগটা হইলো বিউটিন টু, তার এক
জ্যামিতিক সমানতা দিবে, একটা হবে সিস বিউটিন টু আর একটা হবে ট্রান্স বিউটিন টু। পরের সৃজনশীল বলছে একটা যৌগ দেওয়া আছে। আম, এই যৌগ, এই যৌগটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে। তাহলে ওই যে ইপি সংযোজন বিক্রিয়া, ডাবল বন্ড ভাঙবে, দুই হাতে দুইটা মূলক যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেইখানে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন প্রবেশ করছে। মার্কনিকভ নীতি। উৎপন্ন হইল বি যৌগ। প্রশ্ন হইল এ এবং বি উভয়ই স্টেরিও সমানতা দেখালেও উক্ত সমানতার মধ্যে পার্থক্য বিদ্যমান। অর্থাৎ বাম পাশের যে যৌগটা আছে এর মধ্যে যেহেতু ডাবল বন্ড আছে এবং ডাবল বন্ড যুক্ত কার্বনের কোনো কার্বনেই সেম গ্রুপ যুক্ত নাই, তাহলে এ দিবে হলো জ্যামিতিক সমানতা। একটা হবে সিস, একটা হবে ট্রান্স। সো তুমি একটা দিবা হলো সিস সমানু, একটা দিবা হলো ট্রান্স সমানু। আচ্ছা, তো এখানে তোমার সলিউশনে দেখো একটা দেওয়া আছে জেড সমানু, একটা দেওয়া আছে ই সমানু। এর ব্যাপারটা কি আমি তোমার একটু বলি। তুমি তো ওই সিস ট্রান্স সমানু পড়ছো, এবং এইখানের ক্ষেত্রে ব্যাপারটা এমন দাঁড়াইছে যে এই যে কার্বনটা এক হাতে দেওয়া আছে একটা CH3, আর এক হাতে দেওয়া আছে হলো তোমার C2H5, ডাবল বন্ড, সরি সিঙ্গেল বন্ড, ও ডাবল বন্ড, তারপর কার্বন, এক হাতে হলো হাইড্রোজেন, এক হাতে হলো ক্লোরিন। দেখো এটার চার হাতে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে। তো চার হাতে যখন চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে তখন সিস্টেন্স সমানতা জানি তুমি কিভাবে বের করো একটু মনে করো তো, বলো তো যে কিভাবে জানি বের করো চারটা যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে। সিআরএন রুল দিয়ে না? না না, সিআরএন রুল তো হলো তোমার ওই ডি সমান এল সমান বের করার জন্য আলোক সমানতাতে। নর্মালি সিস্টেন্স সমানতার ক্ষেত্রে তো বলছিলাম যে একই জাতীয় গ্রুপ যদি একই পাশে থাকে তাহলে সিস, আর যদি বিপরীত পাশে থাকে তাহলে ট্রান্স। এখানে তো একই জাতীয় গ্রুপ নাই, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। তাহলে এদের ক্ষেত্রে সিস এবং ট্রান্স তুমি কিভাবে বের করবা? আণবিক ভর দিয়ে। এক্স্যাক্টলি, আণবিক ভর দিয়ে, এই তো মানে পড়ছো ভালো মতো। তো এখন আসো আণবিক ভর দিয়ে যদি বের করি তাহলে এই মিথেনের হলো, মিথাইলের কত আসে 12 আর 3 হলো 15 আসে। আর এদিকে হলো C2H5 হলো 12 দুগুণা 24, 24 আর 5 হলো 29 আসে। তাহলে এটা হইলো হায়ার মলিকিউলার ওয়েট, এটা হলো লোয়ার মলিকিউলার ওয়েট। হাই আর হলো লো। ডান পাশে যদি আসো হাইড্রোজেনটা হলো তোমার আহ, আহ, এক হয়, তাহলে হাইড্রোজেনের এক আর ক্লোরিনের হলো 35.5। তাহলে এটা হইলো লো আর এটা হইলো হাই। দেখো হাই হাই একই পাশে, তাহলে এটা হলো সিস। আর যদি হাই হাই বিপরীত পাশে থাকে এটা বলা হয় ট্রান্স। তাহলে এই যে এটা হলো সিস আর এটা হলো ট্রান্স। তাহলে আমি যেটা আঁকছি, হ্যাঁ এটাই হলো বাম পাশে লিখছে। সো এটা হলো সিস আর ডান পাশে হলো ট্রান্স। তো এই উদ্ভাসের বই, তো উদ্ভাসের বই একদম পারফেক্ট আনসার থাকে সবকিছু। তো আসলে কি সিস ট্রান্স যখন আমরা আণবিক ভরের সাহায্যে করি তখন ওইটা আসলে, ওটা আসলে সিস ট্রান্স বলে না, ওটা আসলে তখন ইজেড সমানতা বলে। অর্থাৎ আণবিক ভর দিয়ে তুমি যখন করবা, আণবিক ভর দিয়ে তুমি যখন করবা তখন ওইটাকে সিস ট্রান্স বলে না, ওইটারে বলা হয় ইজেড সমানু। এগুলো তোমাদের বইয়ে নাই, কিন্তু এগুলা হায়ার এডুকেশন মানে হায়ার যে বইগুলো আছে, মানে ইন্টারন্যাশনাল যে বইগুলো আছে সেখানে এগুলো দেওয়া আছে। তোমাদের বইয়ের মধ্যে ইজেড এর নামও নাই কোথাও। তো আণবিক ভরের সাহায্যে করলে ওটা আমরা সিস্টেন্স বলি না, ওটা আমরা ইজের সমানতা বলি। তবে তুমি যদি সিস্টেন্স পরীক্ষায় লেখো কোনো সমস্যা নাই। আর ইজেড হলো আরো মোর কারেক্ট, এগুলো ইন্টারন্যাশনালি কারেক্ট ইজেড লিখলে। তো ইজেটের ব্যাপারটা একটু বলে দিই যে এই যে সিস আছে না, এই সিসটাকে বলা হয় জেট আর ট্রান্সটাকে বলা হয় ই। তাহলে সিস ট্রান্স, সিস হইলো জেট আর ট্রান্স হইলো ই। তো এইটুকু জিনিস তুমি ওই খাতার মধ্যে সাইডে লিখে রাখতে পারো আর কি, যেহেতু কোশ্চেন আসছে এটা বরিশাল বোর্ড 19-এ। তো তোমাদের বই ইজেড সম্বন্ধে কিছু নাই, কিন্তু ওই আমাদের বইয়ের মধ্যে মানে অর্থাৎ অনার্সের বইয়ের মধ্যে ইজেড নিয়ে আছে আর কি। তোমাদের বই যেহেতু নাই এই কারণে এটা আমরা ওই ইজেড না বলে সিস্টেন্সই বলি আর কি। তো তুমি ইজেড লিখতে বললে আরো ভালো আর কি।
এটা লিখারই ক্ষতি। আর এখানে একটি কোশ্চেন আসছে, এটা আর কি, হ্যাঁ, বি যৌগটা স্টিরের সমানতা ব্যাখ্যা করো। তাহলে বি যৌগটা হইলো এই বি যৌগটা, ও সরি, আগে কোশ্চেনে চলে গেছি। বলছে এ এবং বি উভয় স্টিরের সমানতা দেখালো উক্ত সমানতার মধ্যে পার্থক্য বিদ্যমান। তাহলে এ দেখায় হলো জ্যামিতিক সমানতা। এবার বি যৌগটাতে আসো তো। বি যৌগটার মধ্যে এই যে দেখো, এই যে কার্বনটা, এটা কিন্তু একটা কাইরাল কার্বন, কারণ এক হাতে CH3, এক হাতে C2H5, এক হাতে ক্লোরিন, এক হাতে CH2Cl, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ। তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন থাকলে সেটা দেয় হলো আলোক সমাণু, তাহলে ওইটা দিবে হলো আলোক সমাণু। দেন তুমি দুটো আলোক সমাণু আঁকতে পার, মানে এঁকে দিবে আর কি। তাহলে এই হলো একটা আলোক সমাণু, এই হলো একটা আলোক সমাণু, এই হলো একটা আলোক সমাণু। ওরা নাম লেখে নাই, তুমি চাইলে, আচ্ছা নাম লেখার দরকার নাই, নাম লেখার দরকার নেই কেন, এখানে তুমি উম, যেহেতু ফাংশনাল গ্রুপ নাই, এই যে কার্যকরী মূলকটা নাই, তুমি নর্মালি নাম শিখছো কিভাবে? ওই যে COOH, এই না, আমি কিন্তু প্রথমে এটা যখন পড়েছিলাম তখনই বলছিলাম যে এই DL, এটা কিন্তু তুমি কোনো দিন, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে দেখা বলে দিতে পারবে এটা ডি, এটা এল, কারণ এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। তোমার মেশিনের মধ্যে এক্সপেরিমেন্টটা করতে হবে, তারপরে দেখতে হবে ও কি আলোকে ডানে ঘুরায় নাকি আলোকে বামে ঘুরায়। ডানে ঘুরাইলে ডি, বামে ঘুরাইলে এল। কিন্তু আমরা এটা দেখা গেছে যে এই সিআরএন রুল দিয়া দেখা গেছে মিলে যায় আর কি বেশিরভাগই। তো এইটার ক্ষেত্রে সিআরএন রুলের মধ্যে তুমি পড়ছো, সি মানে হলো কার্বন বিশিষ্ট কার্যকরী মূলক। আর নর্মালি যে বাংলা নিয়ম আছে সেখানে পড়ছো কার্যকরী মূলক যদি উপরে থাকে তার সাপেক্ষে ডানে ও ইস থাকলে ডি, বামে ও ইস থাকলে এল। কিন্তু এখানে তো COOH মূলকই নাই, তাহলে তুমি তো সিআরএন দিয়েও করতে পারবে না, তুমি ওই ডান বাম দিয়েও করতে পারবে না। কার সাপেক্ষে ডান বাম করবা, সে নিজেই তো নাই। এই কারণে দেখো এখানে তার ডি আর এলটা বের করে নেই। তো একটা হলো জ্যামিতিক সমানতা দেয় আর একটা হলো আলোক সমানতা দেয়। এই হলো তাদের সমানতার মধ্যে পার্থক্য। দুইটা স্টিরিও সমানু, কিন্তু একটা জ্যামিতিক দেয়, একটা আলোক দেয়। বুঝছো সৃজনশীল? বুঝছি। বুঝছি। এরপরটা আসো 10 নম্বর। এখানে বলছে একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কোশ্চেন করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিছে, একটা ডি হইছে, একটা ই হইছে। তাহলে একটা হলো বিউটিন 2, একটা হলো বিউটিন 1। DE যৌগের মধ্যে কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? বিউটিন 1 করে না, বিউটিন 2 করে। দেখাই দিবা কোনটা একটা সিস আইকা দেখাই দিবা, একটা ট্রান্স আইকা দেখাই দিবা। 11 নম্বর প্রশ্ন, CnH2n+2O। এবার তুমি আমারে বলো, এই যে CnH2n+O, এটা দিয়া তুমি দুইটা সমাণু পাবা, সেই দুইটা সমাণুর নাম কি? অ্যালকোহল আর ইথার। এক্স্যাক্টলি, অ্যালকোহল আর হলো ইথার। তো বলছে উদ্দীপকের যৌগের সমাণু সমূহের একটি সমাণু হতে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায় অ্যালকিন প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। তাহলে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়াটা ছিল, ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়াটা ছিল হলো হাইড্রোজেন বের করা। আচ্ছা এইটা তুমি আসলে পড়ি না আমরা, এখন এটা অ্যালকোহল টপিক যখন পড়বো তখন আসলে এটা শিখবো। So, গ নম্বর কোশ্চেন এখনো পড়া হয়নি। ঘতে বলছে উদ্দীপকের কোন সমাণু সমূহ মেটামারিজম দেখাতে সক্ষম? মেটামারিজম পড়ছিলা পাখির ডানার মতো। দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে হয় এটা এক প্রকার কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণু কি কার, সরি সরি ভুল হয়েছে। প্রথমত আসো অবস্থান সমানুতে। অবস্থান সমানুতে কি পড়ছিলা, যে কার্যকরী মূলকের যদি অবস্থানটা ভিন্ন ভিন্ন হয় তাহলে তারা বলা হয়তো অবস্থান সমাণু। কিন্তু যদি কার্যকরী মূলকটা দ্বিযোজী হয়, অর্থাৎ তার যদি দুইটা হাত থাকে, তাহলে ওই অবস্থান সমানুরই বিশেষ নাম হলো মেটামরিজম। তো এইটা হইলো, বলছে উদ্দীপকের কোন সমাণু সমূহ মেটামরিজম দেখাতে সক্ষম। তাহলে উদ্দীপকের দুইটা সমাণু, একটা হলো অ্যালকোহল, আরেকটা হলো ইথার। অ্যালকোহল যেটা আছে CH3, CH2, CH2OH, এইটা দেখাবে হলো, ইথার হবে না? হ্যাঁ হ্যাঁ, ইথার দেখাবে না? হ্যাঁ ইথার দেখাবে। ও তো মেটামারিজম। দেখাবে হলো অবস্থান, মানে এই একযোজি তো ওএইচ, ও 1 নম্বর কার্বনে থাকতে পারে, ও 2 নম্বর কার্বনে থাকতে পারে।
তাহলে ও দেখাবে অবস্থান। আর ইথারটা দেখাবে হলো তোমার মেটামারিজম। এই যে দেখো, পাখির ডানার মতো, একবার এই পাশের ডানাটা ছোট, এই পাশের ডানাটা বড়, এই পাশের ডানাটা সমান, এই পাশের ডানাটা সমান। এই হলো, এটাও এক ধরনের অবস্থান সমাণু, কিন্তু দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে সেই অবস্থান সমাণুকে বলা হয় মেটামারিজম। এর প্রশ্ন 12 নম্বর। আহ, একদম সেম প্রশ্ন, এটা সলভ করার দরকার নেই, একটু আগের মতো। সমানতা সম্পর্কে কোশ্চেন সলভ করা সব শেষ, প্রিভিয়াস যত কোশ্চেন আসছে। এবার অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন শুরু করব। তো শুরুতেই হলো ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় ফোটায় পানি যোগ করছে। ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় ফোটায় পানি যোগ করলে তৈরি হয় অ্যালকাইন। তাহলে এই যৌগটা হলো অ্যালকাইন, অর্থাৎ ইথাইন। সেই ইথাইনের মধ্যে হাইড্রোজেন যোগ করছে, যেহেতু প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, কাজেই এটা অ্যালকিন পর্যন্ত থেমে যাবে, আর সামনে আগাবে না। কিন্তু নিকেল 180 থেকে 200 দিলে এটা সরাসরি তৈরি করতো অ্যালকেন। তো এ হলো ইথাইন আর বি হলো ইথিন। প্রশ্ন করছে, উদ্দীপকের এ এবং বি যৌগটির মধ্যে কোনটির অম্ল ধর্মিতা, কোনটি অম্লধর্মী সমীকরণ সহ বিশ্লেষণ করো। তো এর ক্ষেত্রে পড়ছিলা ব্যাখ্যা এবং রিয়েকশনও দেখছিলা। তো এটা একবার একটু দেখি, দেখো কি বলছে। এ হচ্ছে ইথাইন, বি হচ্ছে ইথিন। এ হচ্ছে ইথাইন আর বি হচ্ছে ইথিন। তো তারপর বললো যে ইথিন অপেক্ষা ইথাইন অর্থাৎ অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। তুমি এটা পড়ছো অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, এবং এটা টেস্টও পড়ছো অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, তার পরীক্ষা কেন, তার ব্যাখ্যাও তুমি পড়ছো। সেই ব্যাখ্যাটাই আর কি এখানে আলোচনা করছে। কি বলছে, এই যে সেই মূল কথা, যে একটাতে sp3 সংকরায়ন হয়, একটাতে sp2 সংকরায়ন হয়, আর অ্যালকাইনে হয় হলো sp সংকরায়ন, অর্থাৎ ইথেনে হয় sp3, ইথিনে হয় sp2, আর ইথাইনে হয় sp। তো এই সংকরণ হওয়ার ফলে কি হয়, সংকর অরবিটালের এই যে এই জিনিসটা পড়ছিলাম যে ইথাইন অণুতে কার্বন কার্বন সিগমা বন্ধন, উভয় কার্বন পরমাণু নিউক্লিয়াস কার্বন কার্বন, এই যে এটা মেন কথা। মেন কথা হলো যে এটা, যে কার্বন কার্বন ট্রিপল বন্ড সিগমা বন্ধনের, সরি, কার্বন কার্বন ট্রিপল বন্ডের দূরত্ব অ্যালকিন অপেক্ষা কম হয়। আমি যখন তোমাদের এটা ব্যাখ্যা করছিলাম তখন যেভাবে শিখেছিলাম, দেখো যে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ডিস্টেন্সটা কম হয়, সবচেয়ে কম হয়। দূরত্ব কম হওয়ার কারণে খুব কাছাকাছি অবস্থান করে, আর কাছাকাছি অবস্থান করার কারণে হাইড্রোজেনের সাথে এই বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। আবার একই সাথে তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই বন্ধনটা থেকে হাইড্রোজেন গ্যাসে H প্লাস আকারে বের করে দেয়। এই কারণে অ্যালকেন ওয়ান হলো অম্লধর্মী হয়। তাহলে মূল কথা হলো এসপি 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 সংকরণ হইলে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কম হয়, ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব বেশি দূরে সরে যায়, দুর্বল হয়ে পড়ে, এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই হাইড্রোজেনকে H প্লাস আকারে বের করে দেয়। এই জিনিসটা নিয়ে আলোচনা করছে যে অ্যালকাইনের দূরত্বটা কম, তারপরে হলো তোমার অ্যালকিনের আরেকটু বেশি, আর অ্যালকেনের আরো বেশি। সো এই কারণে যে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়ায় তা ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হয়, অর্থাৎ H প্লাস আকারে বের হয়ে যায়। তাই ইথাইন অ্যালকাইন ওয়ান মৃদু অম্লধর্মী হয়। দেন ওর সমীকরণ দেখাইতে পারো। ওরা এখানে দেখাইছে হইলো সোডিয়ামকে, তুমি কিন্তু সোডিয়াম ছাড়াও কিন্তু তুমি আরো দুইটা শিখছো। একটা হলো ডাই অ্যামিন সিলভার নাইট্রেট, আর একটা হলো ডাই অ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। ডাই অ্যামিন সিলভার নাইট্রেটের ক্ষেত্রে সাদা পদক্ষেপ হয়, ডাই অ্যামিন কিউপ্রাস নাইট্রেটের ক্ষেত্রে লালচে পদক্ষেপ পড়ে। তুমি যে কোনো একটা দিলেই হবে, দুইটা দিলে সবচেয়ে ভালো হয়, একটা দিলে যথেষ্ট। ওরা এখানে সহজটা দিছে, সোডিয়ামটা দিছে আর কি। তাহলে অ্যালকাইন সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে, কিন্তু অ্যালকিন সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে না। তাহলে আবার আসো যে অ্যালকেন অ্যালকিন এন্ড অ্যালকাইন, ইথেন ইথিন আর হলো ইথাইন। ইথাইন কেন অম্লধর্মী? কারণ ইথেনে হয় sp3 সংকরায়ন, ইথিনে হয় sp2 সংকরায়ন, আর ইথাইনে হয় sp সংকরায়ন। sp সংকরায়নে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ কার্বন কার্বন খুব কাছাকাছি অবস্থান করে, ফলে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনটা দুর্বল হয়ে পড়ে।
একই সাথে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি হয়, কার্বন সেই হাইড্রোজেনটাকে এইচ প্লাস আকারে বের করে দেয়। এই কারণে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হয়। টেস্টের জন্য সোডিয়াম টেস্ট আছে, ডাইএমিন সিলভার নাইট্রেট আছে, ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইড। এই সলিউশনটা এটা বুঝছো এই কোশ্চেনটা? বুঝছি। হ্যাঁ, আপনি যে বিক্রিয়া লাগাইছিলেন ওটা তো এনএইচ3 প্রভাব হিসেবে ছিল না। হ্যাঁ, এখানে এনএসির প্রয়োগ হিসেবে ছিল না, এখানে সম্ভবত তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় আর কি। এটা উম, উম, এটা বইয়ে দেখতে হবে আর কি, বুঝছো, যে তরল অ্যামোনিয়া আছে কিনা। এটা আমি একটু পরে জানাই দিতেছি আর কি, একটু পরে আমি তোমার রিয়েকশনের ছবি তুলে পাঠাই দিতেছি বইয়ের থেকে। এগুলা কোনো সমস্যা নাই, তরল অ্যামোনিয়া দিলে মেনলি এটা কোনো বিক্রিয়া না, তো মেনলি হইলো বিক্রিয়াটা তুমি লিখতে পারতেছো কিনা। তবে কিছু কিছু রিয়েকশন আছে যেগুলো অনেক ফেমাস, সেই ক্ষেত্রে টেম্পারেচার, তারপর প্রেসার আর প্রভাবক এগুলো দেওয়াই লাগে ম্যান্ডেটরি। আচ্ছা, এরপরে আসো 2 নম্বর। টু মিথাইল বিউট টু ইন, একটা যৌগ দেওয়া আছে, টু মিথাইল বিউট টু ইন, তাহলে দ্রুত এটা আইকা ফেলি। তাহলে বিউট মানে 4টা কার্বন, তাহলে 4টা কার্বন মানে হলো এদিকে একটা কার্বন, 2টা কার্বন, 3টে কার্বন, 4টা কার্বন, বিউট টু ইন, তাহলে 2 নম্বরে একটা ডাবল বন্ড। আচ্ছা, 2 নম্বর আবার একটা মিথাইল গ্রুপ, তাহলে এই একটা মিথাইল গ্রুপ, বাকি কার্বন হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দেই। এইখানে হইলো একটা হাইড্রোজেন, এইখানে হলো CH3। এই হলো যৌগটা, এই হলো যৌগটা। তাহলে এই হইলো আমার সেই এ যৌগটা। এই যৌগটাকে ওজোনালাইসিস করা হয়েছে। তাহলে এই যৌগটাকে যদি ওজোনালাইসিস করা হয়, তাহলে এই ডাবল বন্ড, শর্টকাট কি, শর্টকাট হলো এই ডাবল বন্ড ভেঙে দাও, এই কার্বনের একটা ডাবল বন্ডও দাও, এই কার্বনের একটা ডাবল বন্ডও দাও, তাহলে ওজোনালাইসিস করে এই 2টা প্রোডাক্ট পাওয়া গেছে। তাহলে একটা হলো বি, একটা হলো সি। তো এখানে বলছে বি যৌগটি টলেনেস বিকারকের সাথে বিক্রিয়া করে না। এই জিনিসটা এখনো পড়ো নাই, এই জিনিসটা অ্যালডিহাইড টপিক যখন পড়াবো তখন পড়বা আর কি। তো বি টলেনের সাথে বিক্রিয়া করে না হইলো কিটোন, কিটোন হলো টলেনের সাথে বিক্রিয়া করে না। ওই টলেন বিকারক হলো একটা দুর্বল জারক, তো দুর্বল জারকের ক্ষমতা নাই কিটোনকে জারিত করার। এই জিনিসটা ওজোনালাইসিসের মধ্যে পড়ছিল যে H2O2 ওর ক্ষমতা নাই কিটোনকে জারিত করার, মানে কিটোন জারকতে করা অনেক কষ্টকর। এই কারণে দুর্বল জারকগুলো আর জারিত করতে পারে না। তো এই জন্য টলেনটা অ্যালডিহাইড কি জারিত করতে পারে কিন্তু কিটোনকে পারে না। এটা অ্যালডিহাইড টপিকে পড়বা, হট টপিক অ্যালডিহাইড কিটোন টপিকে টলেন বিকারক। তা আপাতত কোশ্চেন সলভ করার জন্য বললাম আর কি। তাহলে টলেনের সাথে যেহেতু বিক্রিয়া করে না, তার মানে বি যৌগটা হলো অ্যালডিহাইড, তাহলে এইটা হলো বি, আর কিটোনটা হলো সি। প্রশ্ন করছে এ এবং বি যৌগের দ্রুত বিক্রিয়ার ধরন একই হবে কিনা। দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া তুমি অ্যালকিনে পড়ছো, অ্যালকিন কোন ধরনের সংযোজন বিক্রিয়া দেয় বলতো, ইপি নাকি এনপি? কি বলছেন একটু আবার বলেন তো। বলছি হলো যে অ্যালকিনের মধ্যে তো সংযোজন বিক্রিয়া পড়ছো, দ্রুত বিক্রিয়া মানে হলো সংযোজন বা দ্রুত বিক্রিয়া। তো অ্যালকিন কোন ধরনের সংযোজন বিক্রিয়া দেয়, ইপি সংযোজন বিক্রিয়া নাকি এনপি সংযোজন বিক্রিয়া, মানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া নাকি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অ্যালকিন কোনটা দেয়? এটা তো অ্যালকিনে পড়ছো, ইপি। ইপি দেয়। সো অ্যালকিন দেয় হলো ইপি, আর অ্যালডিহাইড কিটোন দেয় হলো এনপি। এটাই বলছে এ হবে বি এর দ্রুত বিক্রিয়ার ধরন একই হবে কিনা, উত্তর হলো না। অ্যালকিন দিবে হলো ইপি সংযোজন বিক্রিয়া, আর অ্যালডিহাইড দিবে হলো এনপি সংযোজন বিক্রিয়া। অ্যালকিনেরটা তো পড়ছো, অ্যালডিহাইডেরটা অ্যালডিহাইড টপিকে পড়বা। সো তখন ওই দু টুকটাক লিখে একটু তোমার একটা 2টা রিয়াকশন দিয়ে দিতে হয় আর কি। 3 নম্বরটা বলছে আর এক্স এর মধ্যে ম্যাগনেসিয়াম দিছে, তাহলে ওয়াই হলো গ্রিগনার্ড বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর আর এক্স এর মধ্যে যদি সোডিয়াম দাও, শুষ্ক ইথার দাও, তাহলে এটা হলো উডস বিক্রিয়া, তাহলে টি হবে অ্যালকেন, আর বন্ড আর।
আর গ্রিগনার্ডের মধ্যে যদি পানি ঢালো তাও হবে অ্যালকেন, আর বন্ড এইচ। তাহলে আর এক্স এর মধ্যে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, ওয়াই হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তার মধ্যে পানি ঢাললে যেটা হবে অ্যালকেন। আর এক্স হইলো অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম ড্রাই ইথার দিলে উডস রিয়েকশন যৌগটা হবে অ্যালকেন। প্রশ্ন করছে টি যৌগ হতে প্রশ্ন করছে টি যৌগ হতে জেড যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা। আচ্ছা, এখানে তোমার কার্বন নাম্বার কত, অর্থাৎ অ্যালকাইল যে গ্রুপটা আছে, এই অ্যালকাইল গ্রুপটা কার্বন নাম্বার কত এটা বলা নাই, যে এটা কি এক কার্বন নাকি দুই কার্বন। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি ধরে নাও যে অ্যালকাইল মূলকটা ধরে নাও, যে কোনো একটা মূলক ধরে নাও, ছোটটা ধরলে মানে ভালো হয়। যে তুমি ধরো, এই যে তুমি ধরো, যে ধরি অ্যালকাইল গ্রুপটা হইলো CH3। তাহলে অ্যালকাইল গ্রুপটা যদি CH3 হয়, অ্যালকাইল গ্রুপটা যদি CH3 হয়, তাহলে অ্যালকাইল হ্যালাইডটা কি হয়? তো এই যে উদ্দীপকটা এনে যেহেতু এনের ভ্যালু বলা নাই, মানে এটা কয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড এটা কোশ্চেনে বলে নাই, তাহলে তুমি ধরে নিলা যে ধরি যে অ্যালকাইল যেটা আছে, এই অ্যালকাইলটা তুমি নিজের মন মতো ধরতে পারো। আমি সহজের জন্য এক কার্বনের অ্যালকাইল গ্রুপ ধরলাম। তাহলে এক কার্বনের অ্যালকাইল গ্রুপের নাম হলো তোমার মিথাইল। তাহলে এই যে মিথাইল, আর যদি মিথাইল হয় তাহলে এটা হলো মিথাইল ক্লোরাইড। আর এক্সটা হলো তাহলে মিথাইল ক্লোরাইড। আর এক্সটা হইলো মিথাইল ক্লোরাইড, CH3Cl। তাহলে দুই অণু মিথাইল ক্লোরাইডকে নিয়ে উডস বিক্রিয়া দিলে হবে CH3 বন্ড CH3। আর এই মিথাইল ক্লোরাইডকে তুমি যদি ম্যাগনেসিয়াম যোগ করো হবে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে ধরো এই যে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর মধ্যে পানি যোগ করলে উৎপন্ন হবে অ্যালকেন, এবং সেই অ্যালকেনটা হইল মিথেন। এইটুকু পর্যন্ত বুঝছো? বুঝছি। প্রশ্ন করছে টি যৌগ থেকে, অর্থাৎ ইথেন থেকে জেড যৌগ তথা মিথেন তৈরি করা সম্ভব কিনা। তাহলে ইথেন থেকে তোমার এখন মিথেনে যাওয়া লাগবে। ইথেন থেকে মিথেনে কেমনে যাবা? তোমার প্রথমত ডিকার্বক্সিলেশন করবো না? ডি কার্বক্সিলেশন করতে হবে, হ্যাঁ। আরেকটা রিয়েকশন আছে হফম্যান ডিগ্রেডেশন, ওটা এখনো পড়ো নাই। কার্বন সংখ্যা কমানোর রিয়েকশনে যাওয়া লাগবে, যেই রিয়েকশন দিলে কার্বন সংখ্যা এক কমে। তাহলে যেহেতু ডি কার্বক্সিলেশন শিখছো, সো ডি কার্বক্সিলেশন দিব। কিন্তু ডি কার্বক্সিলেশন কার বিক্রিয়া? এসিডের সোডিয়াম লবণের বিক্রিয়া। তাহলে আমার প্রথম কাজ হলো এসিডে যাওয়া, তার সোডিয়াম লবণ বানানো। তাহলে এই যে অ্যালকেন আছে, এখান থেকে আমার এসিডে যাওয়া লাগবে। এসিডে কিভাবে যাব? অ্যালকেন থেকে সরার বিক্রিয়া পৃথিবীতে একটাই আছে, সেটা হলো ক্লোরিনেশন। আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস, তৈরি হবে CH3CH2Cl। পরবর্তীতে আমি এর মধ্যে যোগ করলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন, জল দিলে নল হয়। তাহলে CH3CH2OH, এরা আমি জারণ করব, এবং কার উপস্থিতিতে জারণ করব? একটা শক্তিশালী বিজারক KMnO4 এবং সালফিউরিক অ্যাসিড শক্তিশালী জারণ করলে এখান থেকে তৈরি হবে CH3COOH। এর মধ্যে আমি যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ এবং পানি, CH3COONA। এই হলো অ্যাসিডের সোডিয়াম লবণ। এই অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে এই অ্যাসিডের সোডিয়াম ও এই অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে এই অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আমি এবার ধরো অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আমি এবার বিক্রিয়া দিব কার? বিক্রিয়া দিব সোডা লাইমের। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, যেখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে। তখন এখান থেকে তোমার
এতটুকু অংশ, এই যে সোডিয়াম NaO অংশটা, আর এদিক থেকে এতটুকু অংশ বের হয়ে চলে যাবে, উৎপন্ন করবে মিথেন প্লাস Na2CO3। তো এই হলো ইথেন থেকে মিথেন প্রস্তুতি। এরপরে কোশ্চেনে বলছে যে টু মিথাইল প্রোপিন, এই টু মিথাইল প্রোপিন এটার ওজোনালাইসিস করছে। তাহলে টু মিথাইল প্রোপিনটা যদি আমি একটু আঁকি, তাহলে CH3 তিন কার্বন, তো তাহলে তিন কার্বন, এই এক কার্বন দুই কার্বন তিন কার্বন, তো দুই নম্বরে একটা মিথাইল দিছে, তো এই হইলো CH3 মিথাইল, তাহলে এই হইলো ডাবল বন্ড, তাহলে H2C বন্ড CH3, এই হলো টু মিথাইল প্রোপিন। এর ওজোনালাইসিস করছে, ওজোনালাইসিস সংক্ষেপে লেখার নিয়ম হইলো এই ডাবল বন্ডটা ভেঙে দাও, ডাবল বন্ড ও দাও, ডাবল বন্ড ও দাও, তাহলে একটা পাইলা হলো তুমি HCHO, আর একটা পাইলা তুমি CH3 C ডাবল বন্ড ও CH3। তো বলছে এ যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি পড়ছিলা? হ্যালোফর্ম বিক্রিয়া কিন্তু গত ক্লাসেই পড়ছিলা। হ্যালোফর্ম বিক্রিয়া তাহলে বলো যে এই যে দুইটা যৌগ আঁকলাম, একটা মিথানল একটা প্রোপানন, কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? অ্যালকোহল না? হ্যালোফর্ম বিক্রিয়া কি অ্যালকোহল দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া কার বিক্রিয়া? কি হলো, হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? আমি সাইজের থিওরি পর্যন্ত বুঝছিলাম, এরপর আর পড়িনি। ও আচ্ছা, এটা তো লাস্ট ক্লাসে পড়াইছিলাম আর কি, এই কারণে। তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় হলো যাদের মধ্যে মিথাইল কীটমূলক আছে, যাদের মধ্যে মিথাইল কীটমূলক আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তো কার মধ্যে মিথাইল কীটমূলক আছে দেখো তো। এই যে দেখো ওর মধ্যে মিথাইল কীটমূলক, তো এই কারণে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কে? মিথানেল দেয় না। তাহলে মিথানেল হলো এ, এই মিথানেল হলো এ, আর এইটা হইলো বি। প্রশ্ন করছে উদ্দীপকের এ যৌগটি প্রয়োজনীয় বিক্রিয়া সহ শনাক্ত করো। তাহলে এই যৌগটা শনাক্ত করতে বলছে, এই রিঅ্যাকশনটা এখন তোমরা পড়ো নাই। এটা শনাক্তকারী বিক্রিয়া, এই যে এটা অ্যালডিহাইড কিটোন টপিক যখন পড়বা তখন এই রিঅ্যাকশনটা পড়বা আর কি। আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার। এখানে একটা অ্যালকাইন দিছে এবং চার কার্বন যেহেতু বলছে, চার কার্বন যেহেতু বলছে তার মানে এই অ্যালকাইনটা হইলো বিউটাইন। সেই বিউটাইনের মধ্যে, সেই বিউটাইনের মধ্যে হাইড্রোজেন দিছে, পিরিবেরিয়াম সালফেট দিছে, তাহলে বিটা হইলো C4H8 অর্থাৎ বিউটিন। এর মধ্যে এই বিউটিনের মধ্যে একটা হইলো অপ্রতিসম, একটা হলো প্রতিসম, তাহলে যেটা অপ্রতিসম সেটা হলো CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, আর যেটা প্রতিসম সেটা হলো বিউটিন 2 CH ডাবল বন্ড CH বন্ড CH3। প্রশ্ন করছে হইলো এই যে ওয়াই, এই ওয়াই এর সাথে তুমি H2O2 এর
উপস্থিতিতে এইচবিআর রিয়েকশন দিবা। এখন আমরা বলো যে এই যে H2O2 এর উপস্থিতিতে তুমি যে এইচবিআর রিয়েকশন দিবা, এটা কোন বিক্রিয়া? বলো, মার্কোনিকভ নাকি এন্টি মার্কোনিকভ? তো একটু আবার বলুন তো, বুঝি না রিপোর্ট। এই যে ওয়াই যৌগটা যে আছে, ওয়াই যৌগটা কি? ওয়াই যৌগটা হলো তোমার বিউটিন 1, অপ্রতিসম একটা অ্যালকিন। এর মধ্যে তুমি এইচবিআর যোগ করছো H2O2 এর উপস্থিতিতে। তো আমি তোমার জিজ্ঞাসা করলাম যে এটা কি মার্কোনিকভ নাকি এন্টি মার্কোনিকভ? অ্যান্টি মার্কোনিকো। অ্যান্টি মার্কোনিকভ। তোমার প্রশ্ন করছে এই বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি যদি এর সাথে এইচবিআর যুক্ত করো, তাহলে এইচবিআর যুক্ত করলে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে তো হাইড্রোজেন যুক্ত হওয়ার কথা। তাহলে CH2 বন্ড CH বন্ড CH3, আর এখানে আসবে ব্রোমিন। আর আরেকটা প্রোডাক্ট হবে কি, CH3 বন্ড CH2 বন্ড CH, এদিকে আসবে হলো তোমার হাইড্রোজেন। আর এই যে CH2, এখানে আসবে হলো ব্রোমিন। তো মার্কোনিকভ অনুযায়ী এটা মেন প্রোডাক্ট হয়। কিন্তু যদি তুমি এখানে H2O2 ইউজ করো, তখন হবে এন্টি মার্কোনিকভ। তখন আবার এটা হয়ে যাবে 10%, এটা হয়ে যাবে 90%। এবং কেন এটা 90% হয়, এই সকল কিছু এইখানে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ পুরো কৌশলটা, যেই কৌশলটা পড়ছো সেই কৌশলটা নিয়ে লিখতে হবে। এটা খুব সুন্দর করে পড়াইছিলাম, লিখা আছে দেখবা। ওই জিনিসটাই আবার এখানে তোমার লিখতে হবে। ফার্স্টে রিয়েকশন দিতে হবে, রিয়েকশন দেখাইতে হবে একটা, একটা দেখাইতে হবে প্রোডাক্ট আর একটা দেখাইতে হবে প্রোডাক্ট। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো তো, যে আমি তোমার যে মার্কোনিকভ নীতি যখন পড়ছিলা তখন, তখন যেটা মেন প্রোডাক্ট হয় ওটা কত পার্সেন্ট তৈরি হয়? 90। 90। আর অপরটা হলো 10%। তো একটু কারেকশন করে নিও, এন্টি মার্কোনিকভ যখন হয় তখন আবার ওইটা 10-90 থাকে না, সেটা হয়ে যায় তোমার 1% আর 99%। এটা একটু কারেকশন করে নিও। তুমি কি জিনিসটা বুঝছো? সেম থাকে না কেন? থাকে না, এর কারণ আছে। এটা তো আসলে অনেক মানে আছে কিছু কারণ টারণ আছে আর কি। তোমার এই ক্ষেত্রে একটু বেশি হয় প্রোডাক্ট, প্রোডাক্ট একটু বেশি হয়। এটা 99% হয়, ওটা 1% হয়। এটা একটু মনে রাখবা। তাহলে মার্কোনিকোভের ক্ষেত্রে যেটা মেন মেজর প্রোডাক্ট হবে ওটা হবে 90%, আর যেটা মাইনর প্রোডাক্ট হবে ওইটা হবে 10%। কিন্তু এন্টি মার্কোনিকোভে যখন মেজর প্রোডাক্ট হবে ওটা হবে 99%, আর মাইনরটা হবে 1%। তো পুরো কৌশলটা নিয়ে ব্যাখ্যা করতে হবে এরকম, হ্যাঁ। আমি বলছিলাম যখন পড়াশোনা তখন বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে। এরপর আসো 6 নাম্বার। এখানে একটা যৌগ দেওয়া আছে, এর মধ্যে ক্লোরিন চালনা করছে। যৌগটা হইলো অ্যালকেন, এক কার্বনের অ্যালকেন, তাহলে এটা হইলো মিথেন। এই মিথেনের মধ্যে তুমি চালনা করছো ক্লোরিন, তাহলে এটা হবে মিথাইল ক্লোরাইড CH3Cl। এই মিথাইল ক্লোরাইডে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন দিছে, জল দিলে হয় নল, CH3OH। প্রশ্ন করছে পি যৌগের গঠন অরবিটাল সংকরণের আলোকে ব্যাখ্যা করো। এটা আসলে চ্যাপ্টার 3-এর কোশ্চেন, ফার্স্ট পেপারের। যে মিথেন যে যৌগটা আছে সেই মিথেনের সংকর অরবিটাল চিত্র, এই যে সেই চিত্র আঁকতে বলছে। এটা আসলে জৈব যৌগের প্রশ্নের মধ্যে পড়ে না। এটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ওই চ্যাপ্টারের সবচেয়ে সহজ কোশ্চেন। মিথেনেরটা দিছে, মিথেনেরটা আসলে সবচেয়ে সহজ। তো তোমাদের হয়তো মিথেন যেহেতু জৈব যৌগ, এই কারণে এটা এই কোশ্চেন এনে দিয়ে দিছে আর কি। যশোর ভর্তি ফার্স্ট ওভারের কোশ্চেন সেকেন্ড ওভারে চলে আসছে। এরপরে 1,2 মিথাইল বিউটিন 1। তাহলে একটা বিউটিন 1 আর কি, CH3 CH2 CH2, এটা হবে ডাবল বন্ড, এই হলো হাইড্রোজেন। এর 1 নাম্বার কার্বনে আছে একটা মিথাইল, তাহলে 1 নাম্বার কার্বনে একটা মিথাইল, 2 নাম্বার কার্বনে একটা মিথাইল। তাহলে এইখানে একটা মিথাইল
আবার এইখানে একটা মিথাইল, এর মধ্যে এইচ বি আর যোগ করা হয়েছে। তাহলে এইচ বি আর, যেই কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, এটার নাম হলো মার্কনিকভ। একটা হবে 90%, আর একটা হবে 10%। একটা মুখ্য প্রোডাক্ট আর একটা গৌণ প্রোডাক্ট। প্রশ্ন করছে যে উদ্দীপকের বিক্রিয়ায় এ এবং বি উৎপাদক গঠনের শতকরা পরিমাণের ভিন্নতা বিশ্লেষণ করো। কেন একটা 90%, কেন একটা 10%? আমার বলো, এই জিনিসটা কি পড়ছিল আগে? মার্কনিকের কৌশল দিলে হবে না? ওই হ্যাঁ হ্যাঁ, কার্বন ওটাই ওটাই ক্যাটায়ন মার্কনিভের, মেকানিজম। মার্কনিভের কৌশলই তো আর কি। কৌশলটা দিলেই তো তুমি ব্যাখ্যা করতে পারবা কেন একটা 90%, কেন একটা 10%। আমি যখন পড়াইছিলাম আমি বারবার বলছিলাম মার্কনিভের কৌশল ইম্পর্টেন্ট, কেন এটা 90% হয়, এটা 10% হয়। অ্যান্টি মার্কনিভের কৌশলও ইম্পর্টেন্ট, একটা কেন 99% হয়, কেন আরেকটা 1% হয়। আর যখন পড়েছিলাম তখন বারবার হাইলাইট করছিলাম যে মার্কনিকভ নীতি এটা কাজ করে বা এটা কৌশল হলো কার্বো ক্যাটায়ন, আর এন্টি মার্কনিকভ নীতি বা খারাসের নীতি এটা কৌশল হলো ফ্রি রেডিকেল। এগুলো এমসিকিউ তো প্রচুর আসে। ঠিক আছে, এরপরে হলো তোমার একটা উদ্দীপক দেওয়া আছে, 3 কার্বনের একটা অ্যালকাইন। 3 কার্বনের একটা অ্যালকাইন, তার নাম হইলো প্রোপাইন। সেই প্রোপাইনের মধ্যে নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হাইড্রোজেন চালনা করছে, পাইছে হইলো বি। আচ্ছা, একটু খেয়াল করো যে অ্যালকাইনের মধ্যে যে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে কিন্তু তুমি কিন্তু সরাসরি পাও কিন্তু অ্যালকেন, CH3। এটা তো ভুল না? হ্যাঁ, এটা ভুল আছে না, এটা ভুল আছে। কিন্তু এই ভুল কোশ্চেনে কিন্তু তুমি চাইলে সলভ করতে পারো কিভাবে, যে বিটা তুমি যদি অ্যালকেন হিসাবে কাউন্ট করো তাহলে তো অ্যালকেনের ওজোনোলাইসিস হয় না, ওজোনোলাইসিস হয়তো অ্যালকিনের। অর্থাৎ ওনারা এইখানে বি বলতে অ্যালকিনকে বুঝাইছে আর কি। কিন্তু এরকম নিকেল দিলে তো আসলে সরাসরি অ্যালকেন হয়ে যায়, বাট ওরা আর কি এটা ভুল লিখছে আর কি। যে ভুলটাও তোমার বুঝতে হবে আর কি। তাহলে এটা বুঝতে হবে যেটা আসলে অ্যালকিন, কারণ অ্যালকিনই তো ওজোনোলাইসিস বিক্রিয়া দেয়। তাহলে একটাই বরাবর ক্র্যাক হবে, একটা হবে ইথানেল, আরেকটা হবে হলো মিথানেল। প্রশ্ন হলো উদ্দীপকের এই যৌগের অম্লধর্মিতা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে এই যৌগটা হলো প্রোপাইন। তাহলে প্রোপাইন হলো অ্যালকাইন 1, প্রোপাইন হলো অ্যালকাইন 1, আর অ্যালকাইন 1 হলো অম্লধর্মী। দেন তুমি শুরুতে তার অম্লধর্মিতার সেই ব্যাখ্যাটা দিবা, সংকরায়নের সেই ব্যাখ্যাটা, যে কার্বন কার্বন ত্রিবল বন্ড হইলে তারা খুব কাছাকাছি অবস্থান করে, sp3 সংকরায়ন হলে তারা খুব কাছাকাছি অবস্থান করে, ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়ে। এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে হাইড্রোজেনকে H+ আকারে বের করে দেয়। দেন তুমি দুইটা প্রমাণ দিবা, পরীক্ষা দিবা, এক্সপেরিমেন্ট দিবা। একটা দিবা যে খুব সুন্দর অ্যান্সার হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা দিছে ডাইএমিন সিলভার নাইট্রেটটা, এবং সেখানে সাদা পদক্ষেপ তৈরি হয়। আরেকটা দিছে হলো ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইডটা, যেখানে হলো তোমার লাল পদক্ষেপ তৈরি হয়। খুব সুন্দর হয়েছে, যে এইভাবে দিতে হবে আর কি, বুঝছো? দুইটা রিয়েকশন দিলে সবচেয়ে পারফেক্ট হয়। এই কোশ্চেনের আনসারটা একদম পারফেক্ট হয়েছে। শুরুতে একটু ব্যাখ্যা লিখছে কেন হয়, দেন আবার একটা পরীক্ষার সাহায্যে দেখাই দিছে, দুইটা পরীক্ষার সাহায্যে, একটা ডাইয়ামিন সিলভার নাইট্রেট আর একটা ডাইয়ামিন কিউপ্রাস ক্লোরাইড। আচ্ছা, এরপর ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় ফোটায় পানি যোগ করলে তৈরি হয় ইথাইন। এই ইথাইনের মধ্যে পানি যোগ করছে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, এখান থেকে হয় ইনল। ওই ইনলের মধ্যে টোটোমারিজম হয় বা পুনর্বিন্যাস হয় এবং তৈরি হয় কিটোন বা অ্যালডিহাইড। 2 কার্বন হইলে তৈরি হয় অ্যালডিহাইড, আর 2 কার্বনের চেয়ে অধিক হইলে তৈরি হয় কিটোন। তাহলে বি হইল অ্যালডিহাইড। এই অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন দিছে, পিডি বেরিয়াম সালফেট দিছে, তাহলে এইখান থেকে কিন্তু তৈরি হবে অ্যালকিন, H2C ডাবল বন্ড CH2। প্রশ্ন হইল বি যৌগ থেকে অ্যালকোহলের প্রস্তুতি সমীকরণ সহ লেখো। বি যৌগ হইল অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড থেকে তুমি তৈরি করবা হইল অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করবা কিভাবে, বিজারণ করে। তুমি শিখছো অ্যাল অ্যাসিডের, অ্যাসিডের তুমি যদি বিজারণ করো, অ্যাসিডের বিজারণ করলে তুমি সেখান থেকে পাবা হলো অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডের
আবার অ্যালডিহাইডের তুমি যদি বিজারণ করো তাহলে সেখান থেকে তুমি পাবা হইলো অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইডের বিজারণ, তাহলে অ্যালডিহাইড নিবা, সেই অ্যালডিহাইডের মধ্যে তুমি দিবা একটা বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, উৎপন্ন হবে অ্যালকোহল। উদ্দীপকের বি এবং সি ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, এটা এর আগেও দেখছো। অ্যালকিন দেয় হলো ইপি সংযোজন, আর অ্যালডিহাইড দেয় হলো এনপি সংযোজন। এনপি সংযোজনটা অ্যালডিহাইড টপিকে পড়বা। তারপর হলো ক্যালসিয়াম কার্বাইড, এর মধ্যে পানি যোগ করলে এক্স হইল ইথাইন। আচ্ছা এটা এক্স হলো ইথাইন, দেন এক্স এর মধ্যে এই এক্স, এক্স হলো ইথাইন, এক্সটা জানলা, এক্স হলো ইথাইন। এবারে এক্স এর মধ্যে হাইড্রোজেন বেরিয়াম সালফেট, হাইড্রোজেন হাইড্রোজেন যোগ করছো কিন্তু পিডি বেরিয়াম সালফেট, তাহলে ওয়াই হইল ইথিন। আর এক্স এর মধ্যে নিশ্চয় আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস, এই রিয়েকশনটা এখনো পড়ো নাই, এখানে তৈরি হয় বেনজিন। এটা শিখবা হইলো বেনজিনের প্রিপারেশনের মধ্যে, বেনজিনের প্রস্তুতির মধ্যে, যে তুমি যদি 3 অণু ইথাইন নাও, নিয়া তুমি যদি আয়রনের উপস্থিতিতে তুমি যদি 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও, তাহলে ওইখান থেকে তৈরি হয় হলো তোমার বেনজিন। ল্যাব ইন্ডাস্ট্রিতে এইভাবে তৈরি করা হয়। এরকম বড় নল থাকে, এই নলটা থাকে হলো লোহার, মানে আয়রনের নল। এক পাশে দেওয়া হয় হলো ইথাইনকে, আর আরেক পাশ থেকে বেনজিন গ্যাস বেরোতে থাকে। এবং তুমি যদি এখানে 3 মোল ইথাইন দাও, তুমি এখান থেকে বেনজিন পাবা হলো 1 মোল। এই রিয়েকশনটা বেনজিন প্রিপারেশনের মধ্যে পড়বা। তো কোশ্চেন করছে কি যে এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণ থেকে উপাদানকে কিভাবে পৃথক করা যায়। এক্স হইল ইথাইন, এক্স হইল ইথাইন, আর ওয়াই হইল ইথিন। এখন এই দুইটা গ্যাসের যদি একটা মিক্সার থাকে, এই মিক্সার থেকে গ্যাস দুইটাকে তুমি আলাদা করবা, এই আলাদা করার রিয়েকশন তুমি পড়ছো কিনা? কি ভাই আবার পড়ছো? বলুন তো। মানে এই যে কোশ্চেন করছে কি যে এক্স হইলো হলো তোমার ইথাইন, আর ওয়াই হলো তোমার ইথিন। তো এক্স এবং ওয়াই গ্যাসের একটা মিশ্রণ আছে, মানে ইথিন এবং ইথাইনের একটা মিক্সার আছে। কোশ্চেন করছে এই মিক্সার থেকে তুমি গ্যাস দুটাকে আলাদা করো, পৃথক করো। এরকম জিনিস পড়ছো কিনা? আরো কঠিন পড়ছো কিন্তু। তুমি কিন্তু পড়ছো যে অ্যালকাইন, অ্যালকিন, তার সাথে আবার অ্যালকেন, এই তিনটাকে আলাদা করার সিস্টেম তুমি শিখছো। তাহলে এই দুটাকে তুমি আলাদা করতে পারবা, কিভাবে করবা? ফার্স্টে তুমি যোগ করবা সোডিয়াম অথবা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, অথবা ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। যোগ করলে ইথাইনটা তার সাথে, ইথাইন যেহেতু অম্লধর্মী, সে তার সাথে রিয়েকশন করে এরকম অদক্ষিপ্ত হয়ে যাবে। তো সে যদি অদক্ষিপ্ত হয়ে যায়, পরবর্তীতে আমি একটা নলের সাহায্যে সেই গ্যাসগুলোকে যদি আরেকটা পাত্রে নিয়ে আসি, সেখানে তো ইথাইন তো নিচে তলানির আকারে জমে গেছে, তাহলে গ্যাস আসবে বলতে কি আসবে? ইথিন আসবে। তখন ইথিন একটা পাত্রের মধ্যে চলে আসে। পরবর্তীতে সেই জমাকৃত যেই ইথিন ইথাইন ছিল, যেটা আমি এরকম সোডিয়াম আকারে জমা করে ফেলছি, ওর মধ্যে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে এখান থেকে আবার ইথাইন পুনরায় তৈরি হয়, আর ইথিনের তো আলাদা হয়েই গেল। এই জিনিসটা পড়ছিলা, তিনটা দিয়ে পড়ছিলা, ইথেন ইথিন ইথাইন, এখানে দুইটা দিছে, এই জন্য অনেক সহজ, মানে ছোট হয়ে আসছে আর কি। এরপর আসো পরের কোশ্চেন। একটা যৌগ আছে এ, এই যৌগটা সমান দুইটা, একটা হলো সি, একটা হলো ডি। তো এই যৌগটা কত কার্বন কিছু বলে নাই। তো সি সমাণুটাকে ওজোনালাইসিস করছে, পাইছে একটা অ্যালডিহাইড প্রোপানেল, আর একটা পাইছে হলো মিথানেল। তাহলে এদিকে 3 কার্বন, এদিকে 1 কার্বন, 4 কার্বন, এদিকে 3 কার্বন, এদিকে 1 কার্বন, 4 কার্বন। তাহলে এটা হলো বিউটিন, C4H8। এটা হলো বিউটিন, এটা হলো বিউটিন 1, আর এইটা হইলো বিউটিন 2।
এই জন্য বিউটেন টু থেকে দুইটা অনুরূপ অ্যালডিহাইড পাওয়া গেছে, কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড পাওয়া গেছে। আর উপরে হলো বিউটিন ওয়ান, একটা পাওয়া গেছে প্রোপানেল, একটা পাওয়া গেছে মিথানেল। এটা সেই শুরু থেকে দেখে আসতেছে, এই কোশ্চেনটা কতবার আসছে। প্রশ্ন করছে, উপযুক্ত কৌশল সহ দেখাও যে সি যৌগটি মার্কনিকভের সূত্র মেনে চলে। তাহলে সি হলো বিউটিন ওয়ান, সে বিউটিন ওয়ানের এই মার্কনিকভ বিক্রিয়া দিছো, একটা পাইছো 90%-এর প্রোডাক্ট, একটা পাইছো 10%-এর প্রোডাক্ট। সো সি যৌগটা বিউটিন ওয়ান মার্কনিকভ মেনে চলে। কিন্তু ডি কিন্তু মার্কনিকভ মানে না, কারণ ডি হলো একটা প্রতিসম অ্যালকিন, আর প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে মার্কনিকভ খাটে না, মার্কনিকভ খাটে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়। পরের কোশ্চেন, এটাও এর আগে সলভ করছি। উদ্দীপক 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, একবার একুয়াস, তাহলে এম হলো অ্যালকোহল, অ্যালকোহলিক সলিউশন, তাহলে একটা হইলো অ্যালকিন 80%, এটা হলো বিউটিন টু, আর 20% হলো বিউটিন ওয়ান। এ এবং বি যৌগটির মধ্যে কোনটি মার্কনিক অনুসরণ করে? বিউটিন ওয়ান অনুসরণ করে, বিউটিন ওয়ান অনুসরণ করে। হুবহু আগের কোশ্চেনের মতো দুইটা যৌগ এ এবং বি, যাদের আণবিক সংকেত C5H10, C5H8, একটা হলো পেন্টিন আর একটা হলো পেন্টাইন, একটা হলো পেন্টিন আর একটা হলো পেন্টাইন। উদ্দীপকের এ যৌগটি অর্থাৎ পেন্টিনকে ওজোনালাইসিস এবং আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালডিহাইড হইলো মিথানেল, আর একটা হইলো বিউটানেল পাওয়া যায়। তাহলে এখানে একটা কথা বললো, উপযুক্ত বিক্রিয়া সহ এই যৌগের গঠন এবং নাম লেখো। তাহলে কোশ্চেনটা দেখো, যে এই যে এই যৌগটা যে আছে, এই যৌগ কোনটা? এই যৌগ হইলো এই যে পেন্টিন। পেন্টিন, এই পেন্টিনকে তুমি যদি ওজোনালাইসিস করো তাহলে তুমি পাইবা হইলো অ্যালডিহাইড। পেন্টিনকে তুমি যদি ওজোনালাইসিস করো তাহলে তুমি পাবা অ্যালডিহাইড। আর এই পেন্টিনকে তুমি যদি আর্দ্র বিশ্লেষণ করো তাহলে তুমি পাবা বিউটানেল। উপযুক্ত বিক্রিয়া সহ এ এর গঠন ও নাম লেখো। ও আচ্ছা, ব্যাপারটা হলো কি যে ওজোনালাইসিস বিক্রিয়াটা তো দেখছিলা যে, ধরো এই যে CH3, ধরো একটা ওজোনালাইসিস বিক্রিয়া যদি আমি লিখি, যে ধরো এটাই যদি লিখি CH3CH বন্ড CH বন্ড CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটা হলো পেন্টিন 1 2 3 4 5। এই যে পেন্টিনটা, এই পেন্টিনের মধ্যে তুমি যখন প্রথমত ওজোন যোগ করছো, ওজোন যোগ করার পরে কিন্তু ঘরবাড়ি টাইপের একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, CH বন্ড। এই যে এই যে দেখো, এই যে পেন্টিন, এর মধ্যে যখন অক্সিজেন যোগ করছো, মানে অক্সিজেন না, ওজোন, এটা আসলে O2 না, এটা O3 হবে। তাহলে এই যে একটা ঘরবাড়ি টাইপের যৌগ তৈরি হইলো, এটা নাম হলো অস্থায়ী ওজোনাইড যৌগ। এই যে এর মধ্যে তুমি যে পানি যোগ করছো, এই যে পানি যোগ করছো, এই পানি যোগ করা মানে হলো আর্দ্র বিশ্লেষণ করা। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে হলো কোনো একটা যৌগের সাথে পানির বিক্রিয়া, কোনো একটা যৌগের সাথে পানির বিক্রিয়াকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো ওরা এটাই আর কি বললো যে উদ্দীপকের এই যৌগটিকে ওজোনালাইসিস এবং আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে, ওজোনালাইসিস এবং আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ ওরা ওজোনালাইসিস বলতে বোঝাচ্ছে এই ওজোনাইড যৌগ তৈরি হওয়া, আর আর্দ্র বিশ্লেষণ বলতে বোঝাচ্ছে সেই ওজোনালাইসিসের মধ্যে, ওজোনাইড যৌগের মধ্যে তুমি পানি যোগ করে লাইসিস করবা। আর পানির সাথে ওজোনাইড যৌগের যে বিক্রিয়া, পানির সাথে যে কোনো যৌগের বিক্রিয়াকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এই লাইনটা কি বুঝতে পারছো? বুঝছো? তো বুঝছো ব্যাপারটা কি, ওরা এটা বুঝাইলো আর কি, লাইনটা বাংলায় মানে বলে একটু প্যাচ দিল আর কি। প্যাচ দিল হলো ওজোনালাইসিস মানে হলো ওই প্রথমত ওজনের সাথে বিক্রিয়াকে ওরা বললো ওজোনালাইসিস,
দেন এই যে অস্থায়ী ওজনের যৌগ যে তৈরি হইলো, এর মধ্যে তুমি যে পানি যোগ করলা, জিঙ্ক যোগ করলা, পানির সাথে কোনো একটা যৌগের বিক্রিয়াকে বলা হয় আবার আদ্র বিশ্লেষণ। তো ওজোনাইড গঠন করার পর আদ্র বিশ্লেষণ করে তুমি একটা পাইছো হইলো মিথানেল আর একটা পাইছো হইলো ইথানেল। প্রশ্ন করছে এ যৌগের গঠন এবং নাম লেখো। তো ওজোনোলাইসিসে যে দুইটা যৌগ পাওয়া যায়, যেমন তুমি শিখছো এ একটা যৌগ, এর ওজোনোলাইসিস করছো, করে তুমি দুইটা প্রোডাক্ট পাইছো। একটা হলো CH3, CH2, CH2, CHO। আরেকটা প্রোডাক্ট পাইছো HCHO। তুমি জানো এই দুটার মাতৃ যৌগ মানে এ যৌগটার সংকেত কিভাবে বের করতে হয়, শিখছো কিভাবে বের করতে হয়। সিও মূলক দুটাকে পাশাপাশি তুমি লিখো। তাহলে পাশাপাশি লিখলে CH2, এই যে সি, ডাবল বন্ড অক্সিজেন, এদিকে হলো হাইড্রোজেন। আবার ওই কার্বনের ডাবল বন্ডকে সামনাসামনি লিখো, আর এদিকে একটা হাইড্রোজেন আর এদিকে একটা হাইড্রোজেন। দেন তুমি এতটুকু অংশকে মুছে দাও, মুছে যুক্ত করে দাও। তাহলে CH3, CH2, বন্ড CH2, বন্ড CH, ডাবল বন্ড CH2। এই হইলো সেই কাঙ্ক্ষিত যৌগ। তাহলে এই হইলো আমার সেই যৌগটা। আর এই যৌগটার গঠন আঁকা শেষ, এবং এই যৌগটার নাম তুমি লিখবা। এই যৌগটার নাম হলো 5 কার্বনের যৌগ, এবং এটা অ্যালকিন, এটার নাম হলো পেন্টিন, পেন্টিন 1। দেন প্রশ্ন করছে বি যৌগের সম্ভাব্য সমনসমূহের মধ্যে কোনটি অম্লধর্মিতা প্রদর্শন করে। বি যৌগ তো হইলো পেন্টাইন, পেন্টাইন 1 হয়, পেন্টাইন 2 হয়, পেন্টাইন 1, পেন্টাইন 2। এই যে এর সমানুগুলো দেখো। প্রথমত একবার অ্যালকাইনকে একে নিছে পেন্টাইন 1, অ্যালকাইনকে 2-এ নিছে পেন্টাইন 2, দেন একটা শিকল বানাইছে 3 মিথাইল বিউটাইন 1। এগুলো হইলো C5H8 এর সমাণু। এদের মধ্যে অম্লধর্মী কে? অম্লধর্মী হইলো পেন্টাইন 1। তুমি জানো অ্যালকাইন 1 যারা হয় তারা অম্লধর্মী হয়। সো পেন্টাইন 1 অম্লধর্মী, তার জন্য তুমি ব্যাখ্যা লিখবা, তার জন্য তুমি টেস্ট দিবা। একটা হলো ডাইএমিন সিলভার নাইট্রেট, আর হলো ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইড। পরের সৃজনশীল বলছে কি যে C4H8 যৌগের দুটি সমাণু, একটি হলো এ হলো প্রতিসম, বি হলো অপ্রতিসম। তাহলে প্রতিসম যেটা ওটা হলো বিউটিন 2, আর অপ্রতিসম যেটা ওইটা হলো বিউটিন, অপ্রতিসম যেটা ওইটা হলো বিউটিন 1। বি যৌগটি HBr এর সহিত সি উৎপন্ন করে, অর্থাৎ বিউটিন 1, বিউটিন 1 এটা হইলো HBr এর সাথে রিয়েকশন করে সি তৈরি করে। উদ্দীপকের বি যৌগ হতে সি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো। আচ্ছা দেখো, তো প্রথমত আসো C4H8, এর তো দুইটা সমাণু, একটা হলো প্রতিসম, একটা হলো অপ্রতিসম। তাহলে একটা হলো এই যে বিউটিন 2, একটা হলো বিউটিন, সরি একটা হলো বিউটিন 2, আর একটা হইলো বিউটিন 1। তাহলে একটা তো বিউটিন 1 দেখাইলামই, আর একটা বিউটিন 2 হলো CH, ডাবল বন্ড CH, বন্ড CH3। বি যৌগটি অর্থাৎ বিউটিন 1 যেটা অপ্রতিসম, এটা হলো বি, আর এটা হইলো এ। তো বি যৌগটি HBr এর সাথে সি উৎপন্ন করে। তাহলে বি যৌগটা HBr এর সাথে বিক্রিয়া করে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন গেছে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে গেছে হইলো ব্রোমিন। তাহলে এই হইলো সি যৌগ। তাহলে এই হইলো সি যৌগটা। প্রশ্ন করছে উদ্দীপকের বি যৌগ হতে সি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো, অর্থাৎ মার্কোনিকভ কৌশলটা তুমি ব্যাখ্যা করবা। উদ্দীপকের এ এবং সি যৌগ দুটি ভিন্ন ধরনের সমানতা প্রদর্শন করে। এ হলো প্রতিসম, তাহলে বিউটিন, তাহলে বিউটিন যেহেতু, তাহলে বিউটিন 2 যেহেতু সে সমানতা দেয় হলো জ্যামিতিক। আর সি যৌগটা তো হলো এই যে এটা, সি যৌগটার 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে এই কার্বনটার। সো এখানে একটা কাইরাল কার্বন আছে, এবং এটা দিবে হলো আলোক সমানতা। এটার কোশ্চেন আনসারটা বুঝছো?
বুঝছি। আচ্ছা, এরপরে আসা হলো তোমার 15তে বলছে যে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এর অ্যাকুয়াস সলিউশন অ্যালকোহলিক সলিউশন, অ্যাকুয়াস দিলে জল দিলে নল, তাহলে বি হলো অ্যালকোহল, 3 কার্বন অ্যালকোহলের নাম হলো প্রোপানল। আর উপরে হবে হইলো, তাহলে বি নাম্বারটা হবে অ্যালকোহল, তারে জারিত করলে হবে এসিড, তাহলে এটা হবে 3 কার্বনের এসিড, CH3CH2COOH। এইসিডও হইতে পারে, আবার অ্যালডিহাইডও হইতে পারে, আমি শিওর না, আমার কিছু ওরকম ইনফরমেশন দেয় নাই আসলে। এবং আমি কি দুর্বল জারক দিছি নাকি তীব্র জারক দিছি তাও বলে নাই। আমি আপাতত অ্যালডিহাইড রাখলাম, আমি সামনে একটু আগাই। এ যৌগ, তাহলে এই যৌগ হলো একটা অ্যালকিন, এবং অ্যালকিনটা হবে হলো তোমার প্রোপিন। প্রোপিন, এর মধ্যে আবার এইচ যোগ করছে, তাহলে প্রোপিনের মধ্যে তুমি যদি এইচ যোগ করো, তাহলে তুমি বাবা CH3CH2, এদিকে হইলো হ্যালোজেন, এদিকে হইলো CH3, মার্কনিকভ। বলছে এ যৌগটা, তাহলে এই যৌগটা হলো প্রোপিন ও এর সংযোজন বিক্রিয়ায় কোনটি প্রধান উৎপাদ হবে, সংশ্লিষ্ট নীতির আলোকে বিশ্লেষণ করো, অর্থাৎ মার্কনিকভ নীতি এবং মার্কনিকভ নীতির কৌশল। পরটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডে পানি যোগ করছে ফোটায় ফোটায়, তাহলে এ হলো অ্যালকাইন বা এসিটিলিন, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, পানি। তাহলে বি যৌগটা হলো অ্যালডিহাইড, CH3CHO। আবার ইথাইনের মধ্যে পিরিবেরিয়াম সালফেট, তাহলে এটা হলো CH2 ডাবল বন্ড CH2। প্রশ্ন বলছে এ থেকে বি প্রস্তুতি সমীকরণ লেখো। এ হলো ইথাইন, ইথাইন থেকে বানাইতে হবে বি যৌগটা, বি যৌগটা হলো অ্যালডিহাইড, রিয়েকশন তো দেওয়াই আছে, খালি এটা পূর্ণ করবা। এ থেকে সি এর মধ্যে কোনটি অম্লীয়, এ হইল ইথাইন, সি হইল ইথিন, ইথিন এবং ইথাইনের মধ্যে ইথাইন অম্লীয়, অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। CnHn, CnHn, n ইকুয়ালস টু 2, তাহলে C2H2, অর্থাৎ এটা ইথাইন। ইথাইনের মধ্যে তুমি হাইড্রোজেন যোগ করছো, তাহলে এটা হইলো বেরিয়াম, পিটিবেরিয়াম সালফেট, তাহলে এটা হবে হলো ইথিন, H2C ডাবল বন্ড CH2। আর এই যে ইথিন থেকে বেনজিন তৈরি করছো, তাহলে এই হলো বেনজিন। 3 অণু ইথাইন যদি তুমি নাও, এটা এখনো পড়ো নাই, এটা বেনজিন টপিকে পড়বা। 3 অণু ইথাইন নিয়ে তুমি যদি আয়রন দাও, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও, তুমি এইখান থেকে পাবা হলো বেনজিন। এ এবং বি এর মধ্যে কোনটি অম্লধর্মী, এ হলো ইথাইন আর বি হলো ইথিন, অম্লধর্মী হলো ইথাইন। পরের কোশ্চেন, সি আর CH ডাবল বন্ড CH2, একটা হলো 10%, মানে HBr যুক্ত করছে, হ্যাঁ HBr, একটা হলো 10% আর একটা 90%, ওটা মার্কনিকভ। কেন এটা 90%, কেন এটা 10%? এই যে 90% উৎপাদ কিভাবে পাওয়া যাবে ব্যাখ্যা করো, মার্কনিকভ। আর প্রদত্ত সমীকরণটির 10% উৎপাদকে 90% উৎপাদে পরিণত করতে করণীয় সমীকরণ বিশ্লেষণ করো। তাহলে বলো তো, ঘ নাম্বারটা কোন কোন জিনিসটাকে ইন্ডিকেট করলো? অ্যান্টি মার্কোনিকোভ। এক্স্যাক্টলি, এন্টি তাহলে তো মার্কনিকভ। 99 এর 1 হওয়ার হ্যাঁ, কথা। 99 আসে উদ্ভাসের বইয়ে আসে না, আমার সম্ভবত কি বইয়ে মনে হয় আমি যেটা লিখছিলাম ওইটাই আছে, আমার যে আমার উল্টা যায় 10% 90%, কিন্তু আমি এটা 100% শিওর, আমি 100% শিওর যে অ্যান্টি মার্কনি খেবে ওটা 99% হয়, আর এটা হলো 1% হয়। হ্যাঁ, উদ্ভাসে এটা হয়তো বইয়ে নাই, কিন্তু ওরা আসলে মেন জিনিসটা লেখছে, আসলে এমনই হয়, অ্যান্টি মার্কনি খেবে এটা 99% হয়। আচ্ছা, তাহলে আমি তুমি একটু পরে আমি এটা ক্লিয়ার করে দিতেছি, হ্যাঁ বইয়ে আমি দেখতেছি কি লেখা আছে আর কি। তাহলে এই হলো একটা কোশ্চেন যে অ্যান্টি মার্কনি কিউবের পার্সেন্টেজটা বইয়ে কত দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেখলাম, জানি কি আরেকটা জিনিস কি প্রবলেম জানি হইলো, ও আচ্ছা, তরল অ্যামোনিয়া ইউজ করছে কিনা সোডিয়াম যখন যোগ করছিল তোমার অ্যালকাইন ওয়ানে, এই দুটো আমি ক্লিয়ার করতেছি। তো যাই হোক, এটা তো বুঝতে পারছো যেটা এন্টি মার্কোনিকভকে ইন্ডিকেট করতেছে, যে এখন উল্টায় দিছে, তোমার যেটা এখন 10% ওইটাকে তোমার 90% করতে হবে, তাহলে তুমি এখন এন্টি মার্কোনিকভ ইউজ করবা, অর্থাৎ H2O2 ইউজ করবা
তার কৌশল টৌশল যা আছে সব লিখতে হইব। এগুলো আমি বারবার বলছি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। এবং দেখো কোশ্চেনের জন্য সলভ করতে আসলাম, প্রচুর কোশ্চেন মার্কনিক ওভার এন্টি মার্কনিক ওভার কৌশলের উপর ভিত্তি করে। 19 নাম্বার, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। এত এই রিঅ্যাকশনটা কয়বার আইছে দেখো, অ্যাকুয়াস অ্যালকোহলিক দিয়া। তো প্রত্যেকটা সৃজনশীল এটা দিয়ে সাজানো। তাহলে অ্যাকুয়াস দিলে, জল দিলে নল হয়, তাহলে তাহলে তোমার বীজকটা হবে হলো তোমার অ্যালকোহল। তাহলে 2 কার্বনের অ্যালকোহল হলো CH3CH2OH। আর অ্যালকোহলিক দিলে পাবা হলো অ্যালকিন, তাহলে 2 কার্বনের অ্যালকিন হলো CH2 ডাবল বন্ড CH2। সি যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সহ লিখো। অসম্পৃক্ততার পরীক্ষা তুমি শিখছো দুইটা, একটা হলো বিয়ার টেস্ট আর একটা হলো ব্রোমিন টেস্ট। এই দুইটা টেস্টের মাধ্যমে তুমি জানতে পারো যে যৌগটা অসম্পৃক্ত কিনা। অসম্পৃক্ত মানে সেখানে পাই বন্ধন আছে কিনা। অ্যালকেন, ব্রোমিন এবং বিয়ার টেস্ট দেয় না, কারণ অ্যালকেনের মধ্যে পাই বন্ধন নাই। কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন তারা বিয়ার টেস্ট দেয়, তারা ব্রোমিন টেস্ট দেয়, কারণ তাদের মধ্যে পাই বন্ধন আছে, কার্বন কার্বন পাই বন্ধন আছে। আর যাদের মধ্যে কার্বন কার্বন পাই বন্ধন আছে তাদের বলা হয় অসম্পৃক্ত যৌগ। তাহলে ব্রোমিন টেস্ট, বিয়ার টেস্ট, তোমার যেটা ভালো লাগে তুমি দিবা। তুমি ব্রোমিন টেস্টও দিতে পারো, তুমি চাইলে এখানে ব্রোমিন টেস্ট না দিয়া তুমি বিয়ার পরীক্ষা দিতে পারো। এ যোগ হতে বি যোগের প্রস্তুতি, ক্রিয়া কৌশল লেখো। এ হলো অ্যালকাইল হ্যালাইড, CH3 CH3 CH2Cl। এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি তৈরি করবা বি যৌগ, আর বি যৌগ হলো অ্যালকোহল। এটা রিয়েকশন তো সরাসরি দেওয়াই আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দিলেই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি সরাসরি পেয়ে যাবা। কি বলছে, এ থেকে বি, তাহলে এ হইলো অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ। তো তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন দিলে সরাসরি তুমি পেয়ে যাবা অ্যালকোহল। রিয়েকশনই দেওয়া আছে উদ্দীপকে। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আসলে এ থেকে বি যোগের প্রস্তুতি বলা নাই। এই যে দেখো, খেয়াল করো, এ থেকে বি যোগের প্রস্তুতির ক্রিয়া কৌশল লিখো। তাহলে বলো তো, এই যে বলো, আমার বলো। এই যে অ্যালকাইল হ্যালাইডটা তুমি নিছো, CH3CH2Cl, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিয়েকশন দিলা, এখানে কিন্তু এই বিক্রিয়াটায় OH যে ক্লোরিনকে সরায়। OH কিন্তু একটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল যে ক্লোরিনকে রিপ্লেস করে, এরা বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু নিউক্লিওফাইল করতেছে, এরা বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার তুমি আমার বলো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের শিখছো? আচ্ছা, এটা গত ক্লাসে পড়াইছিলাম, লাস্ট ক্লাসে আর কি। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তুমি 2 ধরনের শিখছো। একটা শিখছো হইলো তোমার SN1, আর আরেকটা শিখছো হইলো SN2। এখন দেহ তো মনে আছে কিনা বলো তো। এখানে তো এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটা দেয়, SN1 দেয় নাকি SN2 দেয়? SN2। এক্স্যাক্টলি SN2। ওই SN2 বিক্রিয়ার কৌশলটা নিয়ে লিখতে হবে আর কি। তাহলে এইটার আনসার হবে, এটার আনসার হবে SN2 যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কৌশলটা লিখবা। SN2 বিক্রিয়া, SN1 এ কি হয় একটু মনে করি। SN1 এ একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওইটা ভাঙে, আস্তে আস্তে ভাঙে, যে আস্তে আস্তে ব্রেকআপ, দ্রুত অন্য জনের সাথে প্যাচ আপ। ওইটা আস্তে আস্তে ভাঙে, তখন একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে। দেন ওই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন OH মাইনাসের সাথে যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এটা হলো SN1। আর এখন যেটা যে পরীক্ষা প্রশ্ন আসছে SN2, SN2টা হইলো যে এই অ্যালকাইল হ্যালাইডের যে পাশে ক্লোরিন আছে তার বিপরীত পাশ দিয়ে OH-টা আইসা অ্যাটাক করে। তখন OH এর সাথে কার্বনের আস্তে আস্তে বন্ধনটা দৃঢ় হইতে থাকে, আর ক্লোরিনের সাথে বন্ধনটা দুর্বল হইতে থাকে। একটা সময় পর কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা ভেঙে যায়, আর কার্বন এবং OH এর সাথে বন্ধনটা লেগে যায়। তখন উৎপন্ন হয় অ্যালকোহল, এবং এটা হলো SN2 বিক্রিয়া। 20 নাম্বারটা বলছে ক্যালসিয়াম কার্বাইডে পানি যোগ করছো, এ হলো ইথাইন। এই ইথাইনের মধ্যে আবার এর কোশ্চেন অনেকবার আসছে, এটা শেষ, এটা হইছে। এরপরে এ, এ একটা যৌগ, আমি জানি না এই যৌগটা কি বলছে। এই যৌগটা হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে এই যৌগটা হলো প্রোপাইন। এই প্রোপাইনের মধ্যে হাইড্রোজেন যোগ করছো, কিন্তু পেরিয়াম সালফেট। সো বি হইলো প্রোপিন, বি হলো প্রোপিন। সেই প্রোপিনের মধ্যে ওজন লাইসিস করছো, তাহলে প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এই প্রোপিনের ওজন লাইসিস করলে ডাবল বন্ড, শর্টকাটে লেখা ডাবল বন্ড ভেঙে যাবে। এদিকে একটা ডাবল বন্ড অক্সিজেন, এদিকে একটা ডাবল বন্ড অক্সিজেন,
তাহলে একটা হলো ইথানেল, আরেকটা হলো মিথানেল। এ এবং বি যৌগের পার্থক্য সূচক পরীক্ষা সমীকরণ সহ বর্ণনা করো। এ যৌগটা হইল প্রোপাইন, আর বি যৌগটা হইল প্রোপিন। তাহলে এটার পার্থক্য সূচক বিক্রিয়া হইল অ্যালকাইন ওয়ানের, এটা হলো প্রোপিন, এই যৌগটা হলো প্রোপাইন, আর বি যৌগটা হলো প্রোপিন। তাহলে এর পার্থক্য সূচক বিক্রিয়া হইলো অ্যালকাইন ওয়ানের অম্লধর্মিতা। প্রোপিন সে অম্লধর্মী না, কিন্তু প্রোপাইন, এই প্রোপাইন সে কিন্তু অম্লধর্মী। So একটা কিন্তু ডাইয়ামিন সিলভার সাথে বিক্রিয়া করে সাদা ধাতব তৈরি করবে, কিন্তু অ্যালকিন যেটা আছে এটা কোনো ধরনের রিয়েকশন দিবে না। এই 22 নম্বর রিয়েকশনটা এখনো পড়ো নাই, এটা শিখবা হইলো এসিড টপিক যখন পড়বা তখন এই রিয়েকশন শিখবা। জৈব এসিডের বিক্রিয়া, একটা যৌগ এ একটা যৌগ বি। তোমার মনে আছে কিনা আমি জানি না, এই কোশ্চেনটা কিন্তু সমানতার মধ্যে উদ্দীপকটা ছিল। তাহলে এটার গ আসছে, এটার ঘ আসছে হলো সমানতা থেকে, আর এটার গ আসছে হইলো এই যে বিক্রিয়া থেকে। প্রথম উদ্দীপকের বিক্রিয়াটি যে নীতির মাধ্যমে সংঘটিত হয়েছে, তাহলে এটা মার্কোনিকভ, সেই মার্কোনিকভ নীতি তুমি ব্যাখ্যা করবা সুন্দর মতো কৌশল সহ। 24-এ বলছে একটা যৌগ আছে এ, তারা ওজন লাইসিস করছো, ওজন লাইসিস করে তুমি একটা পাইছো সি, একটা পাইছো ডি। এ যৌগটা কি তুমি জানো না। আচ্ছা এটাও এখনো পড়ো নাই, এটা শিখবা হইলো অ্যালকোহল টপিক যখন পড়বা, অ্যালকোহল টপিকের মধ্যে আছে। অ্যালকাইন পর্যন্ত শেষ। এখন টাইপ 3 হলো অ্যালকাইল হ্যালাইড, যেটা গত ক্লাসে পড়াইছিলাম। এখন এটা কি কন্টিনিউ করব নাকি অ্যালকাইন পর্যন্তই থাকবে? এখান পর্যন্তই থাক। ঠিক আছে, তাহলে অ্যালকাইল নেক্সট আবার যখন সলভ করাবো তখন অ্যালকাইল হ্যালাইড থেকে সলভ করাবো, অ্যালকাইল হ্যালাইড। তারপরে হলো তোমার অ্যালকোহল ইথার, দেন হলো তোমার অ্যালকোহল ইথারের পর অ্যালডিহাইড এবং কিটোন, এভাবে চলতে থাকবে আর কি। তো এই হলো তোমার অ্যালকাইন পর্যন্ত সলভ কমপ্লিট। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো যে জৈব যৌগের কোশ্চেন কেমন আসে, সমানতা থেকে কেমন প্রশ্ন আসে। দেন হলো তোমার ওই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে কেমন টপিক প্রশ্ন আসে, কোন টপিক ইম্পর্টেন্ট, এখন তুমি নিজেই বলতে পারবে আসলে কোন টপিক ইম্পর্টেন্ট কোন টপিক ইম্পর্টেন্ট না। তো এগুলা পড়ো। আর নেক্সট ক্লাস কালকে ক্লাস করতে পারবা? জুমের তো তোমার প্রিমিয়ামটা আবার শেষ হয়ে যাবে 15 তারিখে। 15 তারিখ না, মানে 18 তারিখ। 15 তারিখ থেকে এক্সাম। কত তারিখ থেকে এক্সাম? আমার 15, তোর 12। ও, 12 আর 15। তাহলে কালকে কি তো এক্সামের আগে কি শেষ করবো যাবো যাবো নাকি? দুইটা সিকিউ কমন পাই এরকম শেষ করে দেয়। একটা সৃজনশীলে যে সেকেন্ড পেপার। যতটুকু, একটা সৃজনশীল যতটুকু পর্যন্ত পড়াইলাম অতটুকু পর্যন্ত তুমি একটা সৃজনশীল কমন পাবা। আর আরেকটা সৃজনশীল কমন ফেলানোর জন্য তোমার ওই অ্যারোমেটিকটা পড়াইতে হবে আর কি। বেনজিন, ফেনল, টলুইন, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড। তোমার ওই বেনজিন, ফেনল এবং টলুইন পড়াইতে হবে আর কি আরেকটা সৃজনশীল কমন ফেলানোর জন্য। সেকেন্ড পেপার থেকে 4টা সিকিউ আসবে। সেকেন্ড পেপার সিলেবাস হচ্ছে 2 আর 4। এখন জৈব যৌগ থেকে কয়টা আসবে? 3টা। 4 নাম্বারটা কি পড়বো নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, ইউটিউব 4 থেকে নাম্বারটা কেন ওয়ান না? ফিফটি চার থেকে নাম্বারটা পড়বো? সহজ চ্যাপ্টার না, 4 নাম্বারটা কেন? 4 নাম্বার চ্যাপ্টার আমি পড়াইনি। না। ওহো, 4 নাম্বার চ্যাপ্টার তো সহজ ছিল, ওটা তো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ছিল। তোমার আজকে হলো 6 তারিখ। উম, তো ওইটা সমস্যা না, ওইটা আবার আমার সিলেবাস আছে, সার্বিক সিলেবাসে না এটা। আচ্ছা, তাহলে জৈব যৌগই তোমার আগে দিই। তোমার এই অ্যালকাইন পর্যন্ত আমি তো শেষ করছি, তোমার অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত, অ্যালকাইল হ্যালাইড রিগনারও শেষ, তারপর ক্লোরোফর্মও শেষ, মানে হ্যালোফর্মও শেষ। তাহলে আমি নেক্সট ক্লাস যদি নেই তাহলে সেই, ধরো কালকে নিলে কালকে অ্যালকোহল শেষ হয়ে যাবে, ইথার শেষ হয়ে যাবে, অ্যালকোহলও শেষ হয়ে যাবে, ইথারও শেষ হয়ে যাবে, বেনজিন শেষ হয়ে যাবে। আর একটা ক্লাস নিলে টলুইন শেষ হয়ে যাবে, ফেনল শেষ হয়ে যাবে।
অ্যালডিহাইড কিটোন। আর 3টা ক্লাস নিলে জৈব যৌগ মোটামুটি 80% শেষ হয়ে যাবে। এখান থেকে কয়টা সিকিউ হয় আবার বলতো? পুরোপুরিও শেষ হয়ে যাইতে পারে। তুমি 2টা থেকে 3টা সৃজনশীল কমন পাবা। তোমার, হ্যাঁ, 2টা থেকে 3টা সৃজনশীল কমন পাবা আর কি, যদি এসিড পর্যন্ত শেষ হয় আর কি, 3টাও কমন পাওয়া যেতে পারে। আর ওই অ্যারোমেটিকটা আছে না, বেনজিন ফেলোনা ফেনো, বেনজিন টলোইনটা, বেনজিন টলোইনটা, বেনজিন আর টলোইন পড়াই দিলে একটা সৃজনশীল শিওর কমন পাবা। আজকে একটা, বেনজিন টলোইন থেকে আসবে একটা, কয়টা হলো 2টা। আরেকটা আসবে হলো তোমার অ্যালডিহাইড কিটোন, জৈব অ্যাসিড আর অ্যালকোহল থেকে। এই হলো 3টা। তাহলে আমি তোমার ইয়া করি, এক কাজ করি, এসিড পর্যন্ত শেষ করে দিই। তাহলে এসিড পর্যন্ত শেষ করলে আর থাকেই না তেমন কিছু, মানে জৈব যুগ শেষই আর কি, বলতে গেলে খালি একটা টপিক থাকে, পলিমার করণ বিক্রিয়া। আর কিচ্ছু নেই, শেষ, জৈব যুগ শেষ। এসিড শেষ করতে কয়টা ক্লাস লাগবে, মানে এসিড পর্যন্ত? আমার মনে হয় 3টা ক্লাস নিলে জৈব যুগ চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। অনেক দূর চলে আসছে তো, আর তো বেশি কিছু বাকি নাই। পলিমারকরণ পরে পড়লে হবে, ওটা এবং অসুবিধা ওটা নেই। অত ইম্পর্টেন্ট না, ওটা ইম্পর্টেন্ট না বলতে ওইটা পরে পড়লেও সমস্যা নেই, ওটার সাথে এগুলো কানেক্টেড না। না, ওটা একটা আলাদা পার্ট, পলিমারকরণ বিক্রিয়া। ওটা পরে পড়লে সমস্যা নেই। তাহলে কালকে একটা ক্লাস নিয়ে নি, কালকে তোমার ইয়া, এই, কালকে পারবা তো নাকি? তাহলে রাত্রে নিয়ে নি ক্লাস কালকে, একদম অ্যারোমেটিকটা পুরোটা শেষ করবো। ঠিক আছে ভাই, পারবো কালকে। কালকে আগে ক্লাস নিব না, কালকে 10টা দিয়ে ক্লাস দিব, 10টা। কালকে 10টা থেকে 11:30 পুরো অ্যারোমেটিক পার্টটা আমি শেষ করে দিব। ঠিক আছে।